রেডিও মিলনের আজকের নিবেদন পিয়া সরকারের কাহিনী মার্লোজ এন্ড। গল্পটি 2026 সালের বইমেলায় মায়াকানন প্রকাশনা থেকে অমোঘ নামের সংকলনে প্রকাশিত হয়েছিল। লেখিকা পিয়া সরকার এবং মায়াকানন প্রকাশনাকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা আমাদের এই প্রচেষ্টায় পাশে থাকার জন্য। গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এবং আরও নতুন নতুন গল্প শোনার জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল রেডিও মিলন অডিও স্টোরি। শুরু হচ্ছে পিয়া সরকারের কাহিনী মার্লোজ এন্ড। আজ শীতটা একটু বেশি, কুয়াশা এত ঘন হয়ে পড়েছে, হাত পা নাড়ালে মনে হচ্ছে জমাট বাঁধা হিমেল বাতাস গা থেকে খসে পড়বে। আমি সকাল থেকে নিজের দেরাজে বসে কাজ করছিলাম। আজ প্রায় 1 মাস হলো এই ধ্যাড়ধেড়ে গোবিন্দপুরের নতুন খোলা হোটেলটায় ম্যানেজার হয়ে এসেছি। এখানে প্রায়শই কারেন্ট যায়। জেনারেটর আছে একটা, কিন্তু ট্যুরিস্ট সিজন না থাকলে চালানো বারণ। কাজকর্ম না থাকলে বসে ডায়েরি লিখি, আজ যেমন লিখছি। লণ্ঠনের ভুতুড়ে আলোয় নিজের লম্বা ছায়াকে দেওয়ালে দেখছি। কখনো চুপ করে বসে আছে, গালে হাত দিয়ে ভাবছে, কখনো বা লগবুকের পাতা উল্টাচ্ছে, কখনো ডায়েরির বুকে পেন চালাচ্ছে। ছায়াটাকে দেখলেই বোঝা যায় ওর মালিকের কোনো কিছুতেই মন নেই। মন বসাতে লোকটা হিমশিম খাচ্ছে। এখন রাত নিস্তরঙ্গ, বৃষ্টি হয়নি আজ। সমুদ্রে জোয়ার ভাটা নিয়ম মতো এসেছে ও গেছে। বাতাস ধীরে ধীরে বইছে, চাঁদের আলো ম্লান। গতকাল সমুদ্রও বড় অশান্ত ছিল। হোটেলটা যে পাথুরে দ্বীপটার উপর, তার ধার ঘেঁষে 30 ফুট নিচুতে সমুদ্র, বাঁধানো সিঁড়ি দিয়ে নিচটায় নামা যায়। এদিকটায় হোটেলের সব থেকে দামি কটেজগুলো রয়েছে, আর রয়েছে আমার একচিলতে কোয়ার্টার। ম্যানেজার হিসেবে বাধ্যতামূলকভাবে সবচেয়ে দামি কাস্টমারের একদম কাছে থাকাটাই নিয়ম। কালও আমি এই সময় ডায়েরি লিখছিলাম। জানলা খোলা ছিল। শুনছিলাম প্রবল উচ্ছ্বাসে ঢেউ এসে পাথরের বুকে আছড়ে পড়ছে, ফিরে যাচ্ছে, আবার এসে দাপিয়ে পড়ছে। যেন একটা সুর, যেন একটা তাল, নাড়ির স্পন্দনের মতো। নির্দিষ্ট সময় অন্তর অন্তর পাথরের বুকে ফেটে পড়ছে। ভেন খুললেই নানা হাবিজাবি কথা বেরিয়ে আসে। কখনো গান, কখনো কবিতার 2 লাইন। কাল ঢেউ ভাঙার শব্দ শুনতে শুনতে সেটুকুও আসেনি। ওহো, লিখতে ভুলে গেছি, কাল আরও একটা শব্দ শুনেছিলাম। বাইরের লন থেকে আসছিল শব্দটা, একটা ফিস ফিস শব্দ। প্রথমে জোরালো, তারপর আস্তে আস্তে থেমে গেল। সিঁড়িতে পায়ের শব্দ পেলাম। রিসর্টে এখন 4 জন ট্যুরিস্ট। কেউ কি এই অন্ধকারে নিচের সৈকতে নামার ঝুঁকি নিলেন? না 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 না, ব্যাপারটা মোটেই নিরাপদ নয়। একবার দেখে আসা কর্তব্য। আমি আমার ওভারকোটটা চাপিয়ে হাতে লণ্ঠন নিয়ে বাইরে বেরিয়েছিলাম। বাতাস তখন লোনা স্বাদে ভারী হয়ে আছে, আর কেমন যেন একটা দুধ টোকে যাওয়া গন্ধ। লণ্ঠনটা হাতে নিয়ে যেই এগোলাম, কুয়াশা সিঁথি কেটে দুধারে ভাগ হয়ে গেল। সামনে একটাই পথ, ছোট ছোট ইটে কাঁথা, পাথুরে পাহাড়ের গা কেটে নিচে নেমে গেছে। আমার হাতে লণ্ঠনের আলো দুলে দুলে উঠছিল, কুয়াশার খামে মুড়ে যাচ্ছিল চারধার। দূর থেকে দেখলাম সবকটা কটেজের দরজাই সাঁটিয়ে বন্ধ, আর কোনো ফিস ফিস শব্দ আর আসছে না। সিঁড়ি বেয়ে অনেকটা নিচে নেমে এসেছিলাম। পেছনে ফেরার মুখে জিনিসটা আমার চোখে পড়ল। সমুদ্রের স্রোত বড় গোলচে পাথরকে ভেঙে ভেঙে নুড়ি করে দেয়। মার্লোর এই সৈকতটায় রং বেরঙের নুড়ি। অন্ধকারে সবকটা অদ্ভুত কালচে লাগছিল।
সিঁড়িটা যেখানে শেষ হয় সেখানে নুড়ির নিচে অর্ধেক চাপা পড়েছিল ওটা। লণ্ঠনের নিভু আলোতেও চকচকিয়ে উঠছিল। পুরনো ভাঙাচোরা জিনিসের প্রতি আমার না একটা অদম্য আকর্ষণ আছে। মহিমা হারিয়ে যাওয়ার পর সেটা প্রায় কয়েকশো গুণ বেড়ে গেছে। মনে হয় পুরনো জিনিস হাতড়ালে ওকে আবার ফেরত পাবো। সমুদ্র অনেক কিছু ফিরিয়ে দেয় জানেন। এটা কি জিনিস জানি না, আবার ভেসে ভেসে পাড়ে এসে ঠেকেছে বোধহয়। সেই সময় সৈকতে দাঁড়িয়ে মনে হলো মহিমা, আমার ছোট্ট বোন, যাকে মাত্র 10 বছর বয়সে হারিয়েছি, তাকে কি কখনো এভাবে ফেরত পেতে পারি? জিনিসটাকে আমি তুলে নিলাম। ছোট মাপের একটা লোহার কাঠামো, ভাঙা বাকি অংশটা বোধহয় সমুদ্রেই রয়ে গেছে। কাঠামোটায় এককালে কাঠ লাগানো ছিল, এখন তলা থেকে খসে খসে পড়ে গেছে। জিনিসটাকে দেখে জানেন ভীষণ চেনা লাগছিল, অথচ আগে কোথায় দেখেছি মনে করতে পারছি না। ওর গায়ে হাত বুলালাম। এত ঠান্ডা যে ছ্যাঁকা খেতে হয়। লোহার তৈরি জিনিস লোনা জলে বেশি দিন টেকে না, হাত দিলে ঝুরঝুর করে ভেঙে পড়ে। অথচ এটা তো বেশ শক্তপোক্তই লাগছে। একটা সরু লোহার তার পেঁচিয়ে পেঁচিয়ে একটা 2 ইঞ্চির ফ্রেমের গায়ে নকশা করা। ঢেউ আছড়ে আছড়ে আমার পিঠ ভিজিয়ে দিচ্ছিল। আকাশের দিকে তাকিয়ে দেখলাম রোজকার মতোই মেঘলা। এখানে আসার পর থেকে শেষ কবে তারা দেখেছি মনে পড়ে না। লোহার কাঠামোটা বগল দাবা করে ঘরে নিয়ে এসেছিলাম। জিনিসটা আমার টেবিলের এক কোণায় রেখে দিয়েছিলাম। সারা সকাল, দুপুর আর বিকেল ওটার দিকে তাকানোর ফুরসত পাইনি, অথচ এখন ওটার দিকে তাকালে আবার কালকের মতো মনে হচ্ছিল। এটা এটা আমি আগেও কোথাও দেখেছি। মন দিয়ে ওর আকারটা দেখলাম। কি হতে পারে এটা? একটা ভাঙা ফটো ফ্রেম নাকি অন্য কিছু? জানালায় কুয়াশা পুরু হয়ে জমছিল। লণ্ঠনের শিখা থেকে থেকে কেঁপে উঠছিল, এবার ওই ফ্রেমটার দিকে বেঁকে গেল। যেন হাওয়ার ঝোঁকে আগুনকে কেউ ওদিকে টানছে। শুনেছি আগে এই গ্রামটা ভুতুড়ে গ্রাম হিসেবে পরিচিত ছিল। এই রিসর্টেই নাকি একটা পরিত্যক্ত লাইট হাউস ছিল। রিসর্টের মালিক সেটা ভেঙে ফেলেছিলেন। বহু বছর আগে লাইট হাউসের প্রহরীরা সবাই নিখোঁজ হয়ে গিয়েছিলেন। তারপর থেকে নানা অদ্ভুত ঘটনা ঘটত। লাইট হাউসের ভগ্নস্তূপের চারপাশে পাখিরা চক্কর দিত। সমুদ্রের মাঝে অকারণে আলো জ্বলে উঠত, কেউ জানতো না কেন। অতীতে বহু নৌকাডুবিও হয়েছে, অথচ কাউকে বাঁচানো যায়নি। যাদের সলিল সমাধি হয়েছিল তাদের দেহও তীরে এসে ঠেকেনি কোনোদিন। আজগুবি মনে হতো আমার এসব কথা, কিন্তু আজ আজ অন্যরকম লাগছে জানেন। আমি জানলাটা খুলে বাইরে কান পাতলাম। কালকের মতো আজও সমুদ্র একই ছন্দে পাড় ভাঙছে। কান পাতলে মনে হয় অনেকে ফিস ফিস করে কথা বলছে। আমি ওই ফ্রেমটার কাছে গিয়ে দাঁড়ালাম। লোহার তারের নকশাগুলো শঙ্খের মতো পেঁচানো, প্যাঁচের মধ্যে আবার প্যাঁচ। হাওয়ার দাপটে জানলার কাচ ঝনঝন করে উঠল, আর লণ্ঠনটাও দপ করে নিভে গেল।
ঘরের ভিতর অসহ্য নীরবতা। আমার মনে পড়ে গেল লোহার ওই কাঠামোটাকে আমি কবে কোথায় দেখেছি। এটার গায়ে কটা রং চঙে ঝুমঝুমনি থাকতো না? এক ঝলক মহিমার আঙুলগুলোকে ওটার গায়ে কল্পনা করলাম। কল্পনা তো নয়, যেন জীবন্ত। শীতকালে এখানে কাঁপিয়ে ঠান্ডা পড়ে, বুঝলি? বছরের বাকি সময় বৃষ্টি। আমাদের দিকে পেছন ঘুরে বললেন প্রাণতোষদা। গাড়িটা একটা সরু রাস্তা ধরে খানিকটা এগিয়ে পাহাড়ের উঁচু ঢাল ধরেছিল। এই ঢাল ধরে পূর্ব দিকে এগোলে একটা উপত্যকা পড়বে। রিসোর্টটা সেখানেই, মার্লোজ এন্ড, মার্লো গ্রামের অন্তিমে। এবার তাড়াতাড়ি গরমের ছুটি শেষ হয়ে গিয়েছিল। তেমন কোথাও বেরোনোর পরিকল্পনা ছিল না। তাপপ্রবাহের কারণে সরকারি স্কুল ছুটি বাড়িয়ে দিয়েছে, তাই অবশেষে বেড়ানোটা হলো। প্রাণতোষদা ঝাড়া হাত পা মানুষ, আমরা ডাকলেই চলে আসেন। কোথায় যাব চিন্তা করতে করতে ঠিক হয় একটু বিতর্কিত জায়গায় যাব, এমন জায়গা যেটা নিয়ে সমাজ মাধ্যমে বেশ গুজব আছে। বাংলার নিজস্ব বেগুনকোদর ঘুরে দেখা হয়ে গেছে, রোমাঞ্চকর কিছুই পাইনি। স্টেশনে বসে মাঝরাতে ঘুম চলে এসেছিল। একটা ইঁদুর দেবাঞ্জনের বুড়ো আঙুলে কামড়ে দেওয়ায় অ্যান্টিরাবিস ইঞ্জেকশন নিতে হয়েছিল। অনর্থ বলতে ওইটুকুই। কুকুরের জাত ধর্ম রইল না, ইঁদুর কামড়ালে হচ্ছে, কুকুর কামড়ালে তাই। আচ্ছা, এই বলে কিছুদিন দেবাঞ্জন নিজের দুরবস্থায় নিজেই দুয়ো দিচ্ছিল। সমাজ মাধ্যম হাতড়ে তখন আমরা হতাশ। চা বাগানের ভূত, প্রাচীন জমিদার বাড়ির কার্নিশ, স্ট্র্যান্ড রোডের সরকারি আপিসের ঘুলঘুলি, মাই টালিগঞ্জ ট্রাম ডিপোতে গিয়েও মৃত ট্রামের আত্মার খোঁজ সারা হয়ে গিয়েছে। সেই সময় প্রায় চকমকি পাথরের মতো অবিশ্বাস্য আলো জ্বালিয়ে মালাবার উপকূলের অখ্যাত এই গ্রামের কথা আমরা জানতে পেরেছিলাম। গাড়িতে বসে প্রাণতোষদার গল্প শুনছিলাম। বছর 6 আগে এই রিসোর্টটায় কাজ করতে এসে এক বাঙালি যুবক নিখোঁজ হয়ে যায়, বুঝলি? কিন্তু গ্রামে তাতে খুব একটা হইচই হয়নি। 2-1 বার পুলিশ খোঁজাখুঁজি করেছিল, তারপর হাল ছেড়ে দেয়। দেবাঞ্জনই এখানে থাকার জন্য মার্লোজ এন্ডের নাম খুঁজে বের করেছিল। রিসোর্টটা একেবারে পোড়ো হয়ে গিয়েছে, সুযোগ সুবিধে সেরকম নেই। তবু সেই বাঙালি যুবকের অন্তর্ধান রহস্য আমাদের তিনজনকেই মনে মনে এই রিসোর্টটার দিকে টেনে নিয়ে এসেছিল। বাকি 2-1টা হোমস্টেতে আমরা আর খোঁজ খবর করিনি। গাড়িটা একটা ভাঙাচোরা ইট বাঁধানো রাস্তা দিয়ে নড়বড় করতে করতে মার্লোজ এন্ডের সামনে থামল। বুনো ঘাসে ভরা উপত্যকায় ধূসর রঙের ছোট ছোট একতলা বাড়ি ছড়িয়ে ছিটিয়ে দাঁড়িয়ে আছে। বাড়িগুলোর রং এককালে বোধহয় সাদা ছিল, এখন শ্যাওলায় আর বৃষ্টির জলে ধুয়ে ধূসর হয়ে গেছে। দেবাঞ্জন গাড়ি ভাড়া মিটিয়ে দিয়ে কেয়ারটেকারকে ফোন করল। মালিক বলেছিলেন ম্যানেজার বহুবার বদলালেও কেয়ারটেকার নাকি বদলায়নি। আশ্বাস দিয়েছিলেন ম্যানেজার না থাকলেও কেয়ারটেকারই সামলে নিতে পারবে। তবে তার সে আশ্বাসে তিনি নিজেই কতটা বিশ্বাস করেছিলেন জানি না। গত 3 বছরে মার্লোজ এন্ডে ট্যুরিস্ট এসেছে সাকুল্যে জনা 10। একসময় সরকার থেকে জায়গাটার ডেভেলপমেন্ট নিয়ে অনেক কথাবার্তা হয়েছিল। গ্রামে আরও কটা রিসোর্ট গজিয়ে উঠেছিল ব্যাঙের ছাতার মতো। তারপর এখান থেকে 100 কিলোমিটার দূরে ত্রিযুগী পাহাড়ের কাছে অন্য একটা স্পট ডেভেলপ করা হয়। সেখানে পাহাড়ের ঢালটা সমুদ্রে গিয়ে মিশেছে, লোকে সৈকতে হাঁটাহাঁটি করতে পারে। এখানকার মতো খাড়াই সিঁড়ি বেয়ে পাথুরে অসমান জমিতে নামতে হয় না। প্রাণতোষদা একটু এগিয়ে গিয়ে চারিদিক দেখছিলেন। রিসর্টটা বেশ বড়, শেষ প্রান্তে খাদের ধারে রেলিং দেওয়া, পাশ দিয়ে সিঁড়ি নেমে গেছে। জায়গাটায় বেশ একটা স্কটিশ হাইল্যান্ডের মতো ব্যাপার আছে। নাইবা নামা গেল সমুদ্রে, 3 তলা সমান উঁচুতে দাঁড়িয়ে সমুদ্র এসে পাথরে আছাড় খাচ্ছে। এটাই বা কম কি? এত ভালো জায়গায় ট্যুরিস্ট আসে না ভাবতে আশ্চর্য লাগছে।
একবার গুজব ছড়াতে শুরু করলে দাবানল হয়ে যায় রে। সেই 70-এর দশকে একবার মুসৌরি গিয়েছিলাম। স্যাভয় হোটেলের নাম শুনেছিস? না। বলিস কি, অমন একটা হোটেল স্রেফ ভুতুড়ে গুজবের জন্য বসে গেল। সে ভয়ে আপনাকে ভূতে ধরেছিল নাকি? আরে আমাকে নয়, এক মেম সাহেবকে। সে অবশ্য 70-এর দশকের বহু আগের ঘটনা। স্যাভয় তখন সবে তৈরি হয়েছে। 1911 সালে ফ্রান্সিস গার্নেট ওরম নামের এক মহিলা অধ্যাত্মবিদ স্যাভয় হোটেলে তার ঘরে মারা যান। একদম ভুতুরে ব্যাপার, বুঝলি। ঘর ভেতর থেকে বন্ধ ছিল। মহিলাকে আগের রাতেও সবাই সুস্থ দেখেছে। খাওয়া দাওয়া সেরে অনেকক্ষণ পরে ঘরে গিয়ে দরজা বন্ধ করেন, আর সকালে ওই অবস্থা। সমস্যা আরও বাড়ল অটোপসির পর। যে ডাক্তার অটোপসি করেছিলেন তিনিও ওই একইভাবে মারা গেলেন। ব্রিটিশদের তো একেবারে ল্যাজে গোবরে অবস্থা। খুব তদন্ত হলো, তবে কেউ ধরাটরা পড়ল না। মাঝখান থেকে নানা গুজবে হোটেল ব্যবসাটার 12টা বেজে গেল। ভারী সুন্দর হোটেল, বুঝলি। থাকার খুব ইচ্ছে ছিল, কিন্তু সঙ্গে যারা ছিল কেউ রাজি হলো না। দাঁড়াও, এই গল্পটা কেমন চেনা চেনা লাগছে। হ্যাঁ, লাগারই তো কথা। ক্রিস্টি ম্যাডামের মিস্টেরিয়াস অ্যাফেয়ার্স অ্যাট স্টাইলস পড়েছিস তো? ও হ্যাঁ, তাই তো। তাহলেই বোঝো, একটা কেউ পটল তুললেই সেটা নিয়ে কেমন গুজব ছড়াতে থাকে। ম্যাডাম ক্রিস্টি তো একটা সম্ভাব্য সমাধান করেই দিয়েছিলেন। আরে সেটাই তো বলছি, খুঁজলে পরে এরকম কত পাওয়া যাবে। তবে মার্ডোর ব্যাপারটা নাকি একটু আলাদা। গুজবটা এই ছেলেটা নিখোঁজ হয়ে যাওয়ার আগে থেকে আছে। এখানে সত্যিই লাইট হাউস ছিল একটা। ওটা পরিত্যক্ত হওয়ার পর থেকেই নানা লোকে নানা কথা বলে। তুমি পড়েছো? ওই সোশ্যাল মিডিয়ায় যতটুকু পড়া যায় ততটুকুই। আগা পাঁচতলা বানানো খবরও হতে পারে। যা, তাহলে আমাদের রোমাঞ্চের কি হবে? এবার ইঁদুরের বদলে পেগাসাস নামবে, তার পিঠে চেপে তুই 7 সমুদ্র ঘুরে আসবি। ফেরার সময় ল্যাজ থেকে 4টে লোম ছিঁড়ে আনিস প্রমাণস্বরূপ, ঠিক আছে? বাজে কথা বাদ দে। ইঁদুর যাকে তাকে কামড়ায় না, বুঝেছিস? ওরা এই ব্যাপারে হেভি চুজি। কি বলুন প্রাণতোষ দা? গুজবের উৎসটাই তো আছে হাতের নাগালে। লাইট হাউসটা গিয়ে দেখলেই হয়। এখানে কোথায়? এই জমিতেই। তবে এক্স্যাক্ট কোথায় ছিল সেটা ওই কেয়ারটেকার বলতে পারবে। কেয়ারটেকার রাঘবান স্থানীয় লোক, ভাঙা ভাঙা ইংরেজি বলতে পারে। সুস্থ সবল হাসি খুশি মাঝবয়সী মালয়ালি। ওকে জিজ্ঞেস করতে হাতের ইশারায় একটা দিক দেখিয়ে বলল, ওখানে কিছু নেই, ভাঙাচোরা একটা ঢিবি মতো পড়ে আছে। গিয়ে কি করবেন? আচ্ছা, এমন কেউ আছে যে লাইট হাউসটার ইতিহাস জানে? গ্রামের চৌমাথায় বাজার বসে, ওখানে গ্রামের বুড়োরা বসে আড্ডা দেয়। কেউ না কেউ ঠিকই বলতে পারবে। তুমি কিছু জানো না? এখানে টিকে থাকার একমাত্র উপায় হলো ওসব গাল গল্পে কান না দেওয়া। ভয় পেলে পেট চলবে কি করে বলুন? ভয় পাওয়ার কি সত্যি কিছু আছে? সে আমি জানি না। লাইট হাউসটা রিসর্টের দক্ষিণ প্রান্তে। বিকেল হয়ে আসছিল। প্রাণতোষদা ঘড়ি দেখে বললেন, আজ লাইট হাউস অভিযান বাদ দিই, কাল দেখা যাবে, বুঝলি। বরং চৌমাথার দিক থেকে একবার ঘুরে আসি চল। তিনজনের মধ্যেই একটা অজানা কৌতূহল কাজ করছিল। হাতে সময়ও আছে, দুটোরই সদ্ব্যবহার করা দরকার। আমরা রাজি হয়ে গেলাম। মারল ছোট্ট একটা গ্রাম, 4 পাক দিলেই শেষ। রিসর্ট থেকে বেরিয়ে একটা ছোট্ট চার্চ আছে। সেখান থেকে 2 কিলোমিটার হাঁটলে চৌমাথা। চৌমাথায় ছোটখাটো একটা বাজার বসে। স্থানীয় সবজি, কিছু নাম না জানা শাকপাতা, ভুট্টা এইসব নিয়ে মেয়েরা বাজার বসিয়েছেন। একতলা কমপ্লেক্সে জুতো, জামাকাপড়, রেনকোট, ছাতা, স্টেশনারি দোকান, 2-একটা খাবার দোকানও আছে। মোড়ে কোনো বৃদ্ধ কিন্তু আড্ডা দিচ্ছেন না। আমরা হতাশ হয়ে ফিরব ঠিক করলাম। একটা ঝুপড়ি মতো দোকানে চা বানাচ্ছিল। গরম ধোঁয়া ওঠা চা দেখে তিনজনেরই তেষ্টা পেল। দোকানে ঠিক বৃদ্ধ না হলেও বয়স 50 ছুঁই ছুঁই। লাইট হাউসের কথা তুলতে আমাদের দিকে অবাক চোখে তাকালো। তারপর চা বানানোয় মন দিল। আমরা পয়সা মিটিয়ে বেরিয়ে আসছি,
এই সময় দোকানি পিছু ডেকে বলল, 2 মিনিট দাঁড়ান, দোকান বন্ধ করব। মারলো গ্রামে ছমছমে সন্ধে নামছিল। রাস্তায় দু একটা গাড়ি বিকেলের দিকে চোখে পড়েছিল, কোচি শহরের দিকে যাচ্ছিল। এখন প্রায় লোকশূন্য। সন্ধে 6টাতেই দোকানের ঝাঁপ পড়ে যায় এখানে। চা দোকানি হাত মুছে আমাদের সামনে এসে বলল, আসুন। টিপটিপ বৃষ্টি শুরু হয়েছিল। লোকটা উদ্বিগ্ন চোখে আকাশের দিকে তাকালো। বৃষ্টি এক্ষুনি থেমে যাবে, কিন্তু এ সময় বৃষ্টির মানে জমাট কুয়াশা পড়বে। হোটেল চিনে ফিরতে পারবেন তো? আরে হ্যাঁ হ্যাঁ। একটা ছাউনির তলায় আশ্রয় নিলাম আমরা। চা দোকানি ওর পরনের সাদা লুঙ্গিটাকে গুটিয়ে কোমরের কাছে বাঁধল। তারপর আর একবার আকাশের দিকে তাকিয়ে বলল, লাইট হাউসটা আমার জন্মের বহু বছর আগে থেকে ছিল। যখন ছোট ছিলাম দেখেছি ওর গায়ে একটা পাথরের টুকরোতে শাল টাল লেখা ছিল। কেউ বলে পর্তুগিজরা বানিয়েছিল, কেউ বলে ওলন্দাজ, কেউ বলে ইংরেজ। 3 রকম জাতি তো ছিল গ্রামে। তো আপনারা কি জানতে চাইছেন? অন্ধকার ছাউনির নিচে লোকটার মুখ ভালো করে লক্ষ্য করলাম। ময়লা গায়ের রং, মুখের ডৌলো নিখুঁত, চারিদিকে বৃষ্টিতে ধূসর করে রেখেছিল। লোকটাকেও একরকম আবছাই লাগছিল। প্রাণতোষদা বললেন, আচ্ছা, এই লাইট হাউসটা ভাঙলো কেন? ইতিহাস ঠিক জানি না, তবে ভাঙবে না তো কি করবে বলুন। 3 জন হাওয়া হয়ে গিয়েছিল ওখান থেকে। লোকে বলতো ভুতুরে, সে এক প্রকার পোড়ো হয়েই পড়েছিল। হোটেলের জন্য জমি লিজ নেওয়ার পর ওই মালিক ওটা ভেঙে দিল। যারা হারিয়ে গেছিল তারা কি লাইট হাউসে গিয়েছিল? ওখানেই থাকতো, গার্ড ছিল। অনেক বছর আগের কথা এসব। তখন এ পথে জেলেদের নৌকো আসতো, পরে সমুদ্র এগিয়ে এলো। পাহাড় ভাঙতে ভাঙতে খাড়াই পাহাড় ছুঁয়ে ফেললো। নৌকা বলুন বা মাছ ধরা ট্রলার, এখন সব ওই ত্রিযুগী পাহাড়ের কাছের সৈকতে যায়। আর সেই বাঙালি ম্যানেজার 6 বছর আগে যে নিখোঁজ হয়েছিল, তার সম্পর্কে কিছু জানো? ও আর জানার কি আছে, নতুন লোক ছিল, গ্রামের রকম সকম জানতো না। আমরা জানি তাই বেঁচে যাই, না হলে তো কবেই দেরি হয়ে যাচ্ছে। আপনারা ফিরুন এবার। খুব দরকারেও রাতের দরজা খুলে বাইরে যাবেন না। আমরা 3 জনে চড়াই রাস্তা ধরে হোটেলের দিকে ফিরতে শুরু করলাম। এমন মাইলের পর মাইল অন্ধকার খোলা আকাশ শেষ কবে দেখেছি মনে নেই। বৃষ্টি থামার পরেও আকাশ মেঘলা হয়ে আছে, তারা নেই, বাতাস চলাচলও করছে না। মাঝে মাঝে শুধু সমুদ্রের উচ্ছ্বাস শোনা যায়, যেন হাতের নাগালে কেউ ঘন ঘন দীর্ঘশ্বাস ফেলছে। দ্য সি টেক্স ইট অল। অরণ্যের প্রাচীন প্রবাদ, বুঝলি সুপ্রতীক? আমি প্রাণতোষদার কথার কোনো উত্তর দিলাম না। কোনো আরবান লেজেন্ড এমনি এমনি তৈরি হয় না। গুজব তৈরি করে কোনো একটা পার্টিকুলার ঘটনা, যার কোনো ব্যাখ্যা থাকে না। হয় লোকে ব্যাখ্যা খোঁজে না, বা ব্যাখ্যা পায় না। রিসর্টের কাছাকাছি পৌঁছে গিয়েছিলাম। চার্চের দরজা বন্ধ হয়ে গেছে। একটা বুড়ো লোক দরজার সামনে বসে ছোট্ট একটা ছুরি দিয়ে কাঠ খোদাই করে কী সব নকশা বানাচ্ছিল। আমাদের দিকে মুখ তুলে তাকালো। প্রাণতোষদা এগিয়ে লোকটার কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন, নমস্কার, আপনি কি এই এলাকার? লোকটা কাজ থামিয়ে প্রাণতোষদার দিকে তাকালো। ঘোলাটে চোখ, অথচ তাকানোয় একটা স্পষ্ট ভাব আছে। যার খোঁজ করছেন তাকে আর পাওয়া যাবে না। আরে, আপনি কি করে জানলেন আমরা কার খোঁজ করছি? বাইরের লোক আসলেই জিজ্ঞাসা করে কি না? গা সওয়া হয়ে গেছে। আগ বাড়িয়ে কথা বলতে আসা মানেই লাইট হাউস নিয়ে বা ওই নিখোঁজ ছেলেটাকে নিয়ে জিজ্ঞেস করবে। 100 বছর হয়ে গেল, 3 জন চলে গেছে, তারপর না জানি আরও কত। ভেঙে ফেলেও কি কিছু থামানো গেল? কি থামানো গেল না? আলো সমুদ্রের বুকে জলে নেভে ডাক পাঠায়। কে ডাক পাঠায়? লোকটা কথা না বলে
দিগন্তের দিকে আঙুল দিয়ে দেখালো। কালচে মেঘলা তারাহীন আকাশ সেখানে ধূসর সমুদ্রে মিশে গিয়েছে। গাটা কেমন শিরশির করে উঠল। সাহস থাকলে জোসেফের লগবুক পড়ে দেখো, চার্চের সেলারে বোধহয় এখনো আছে। জোসেফকে? লাইট হাউসের চিফ গার্ড, টুকটাক পড়াশুনো জানতো, লিখেছিল কিছু কিছু। দেখো, যদি বুয়ে না কেটে থাকে পড়তে পারবে। লোকটা হাতের কাজ গুছিয়ে উঠে চলে গেল। রিসর্টে ঢোকা অবধি আমরা কেউ আর কোনো কথা বললাম না। রাঘবন রাতের খাবার দিয়ে চলে গিয়েছিল। চুপচাপ সেই খাবার খেয়ে তিনজনে শুয়ে পড়লাম। প্রাণতোষদা বইয়ের পাতা উল্টোচ্ছিলেন। দেবাঞ্জন জিজ্ঞাসা করল, বাঙালি ছেলেটার নাম কি ছিল? অপূর্ব নন্দী, বেলিয়াতোড়ের ছেলে। চিনতে নাকি? না, ওই পেপারে বেরিয়েছিল, মনে আছে এখনো। আমার চোখে ঘুম নেমে আসছিল। ওদের শুভরাত্রি জানিয়ে নিজের ঘরে চলে এলাম। অপূর্ব নন্দী ম্যাপে তুচ্ছ হয়ে আসা একটা গ্রাম, লোকেদের ঔদাসীন্য, বুড়ো কাঠ খোদাইওয়ালার কথা, 3 রক্ষী আর ইতিহাস হয়ে যাওয়া একটা লাইট হাউস, সব কেমন যেন ঝাপসা হয়ে আসছিল। ঘুমিয়ে যেতে যেতে মনে হলো সমুদ্রের জল যেন ঘরের দেওয়াল ভিজিয়ে দিচ্ছে, দেওয়ালগুলো গলে যাচ্ছে। আমি বাইরের খোলা লনে শুয়ে আছি। কোথাও দূরে যেন অনেকে ফিসফিস করে ডাকছে। একটা আবছা সুর ভেসে এলো। মনে হলো সমুদ্রের জল আর হাওয়া ভাসিয়ে নিয়ে যাচ্ছে। আর আশ্চর্যের ব্যাপার হলো, আমার চারপাশে কেউ নেই। দেবাঞ্জন, প্রাণতোষদা, কেউ না। তবু হাজার হাজার চোখ কোনো এক আড়াল থেকে আমায় দেখছে। কয়েক মুহূর্তের ব্যাপার, তারপর আবার সব সমে ফিরে এলো। পরিচিত ঘর, পর্দা, দেওয়াল। আমি পাশ ফিরে ঘুমিয়ে পড়লাম। দ্য গড অফ লাইট চার্চটা বেশ পুরনো, ইংরেজদের তৈরি। তবে আয়তন হিসেবে ছোট, তাই অনুমান করা যায় এই অঞ্চলে খুব বেশি দিন বাস করার ইচ্ছে ব্রিটিশদের ছিল না। বিরাট মেহগিনি কাঠের দরজা ঠেলে ঢুকতেই সিটিং এরিয়া চোখে পড়ল। থামের ওপর জাহাজের ওল্টানো খোলের মতো ছাদ। কোথায় যেন পড়েছিলাম এই ধরনের ছাদকে নেভ বলে। নেভ মানে জাহাজ। প্রোটেস্ট্যান্ট চার্চ, ফলে যীশুখ্রিস্টের মূর্তির চেয়েও বেশি গুরুত্ব দেওয়া হয়েছে পালপিটকে। পালপিটটাও বেশ জমকালো, কাঠের তৈরি উঁচু বেদি, তাতে সোনালি আর লাল রং দিয়ে নকশা কাটা। ওখানে দাঁড়িয়ে প্রতি রবিবার ভক্ত সমাগমকে উদ্দেশ্য করে যিশুর বাণী দেওয়া হয়। প্রোটেস্ট্যান্ট চার্চের ধর্মগুরুকে প্যাস্টর বলা রীতি, ক্যাথলিক চার্চের মতো ফাদার নয়। গড অফ লাইট চার্চের প্যাস্টরের বয়স খুব বেশি নয়, মধ্য 40-এর হবেন ভদ্রলোক। আমরা জোসেফের লগবুক দেখতে চাওয়ায় একটু কিন্তু কিন্তু করছিলেন, কিন্তু বাঙালি আর লেখালেখির শখ আছে শুনে অনুমতি দিয়ে দিলেন। চার্চের চিলেকোঠায় যাবতীয় কাগজপত্র রাখা থাকে। ঘরটায় ড্যাম্প ধরা, তার সঙ্গে পুরনো হাবিজাবি জিনিসের গন্ধ মিশে নাক ভারী করে দেয় একেবারে। মেঝেটা কাঠের, পায়ের চাপে ক্যাঁচকোঁচ শব্দ তুলছিল। জানালা বলতে একটা ছোট ঘুলঘুলি। ছাতা পড়ে যাওয়া হিসেবের খাতা, দেস্তে দেস্তে বাইবেলের বাণী আর প্রচারপত্র থেকে জোসেফের লগবুক খুঁজে বের করতে মোবাইলের টর্চটা জ্বালাতে হলো। একটা মরচে পড়ে যাওয়া লোহার বাক্সে জোসেফের লগবুকটা ছিল। প্রায় 100 বছর আগের খাতা। ওপরের চামড়ার বাঁধাইতে অজস্র ভাঁজ পড়েছে, কিন্তু সেভাবে ছেঁড়েনি। খাতাটা খুলে পাতায় হাত দিতেই পাতাগুলো মড়মড় করে উঠল।
জোসেফের হাতের লেখা খুব একটা ভালো না, যেন খুব তাড়াহুড়োয় লিখেছেন। প্রথম এন্ট্রি মার্চ 1930-এর। রুটিন কাজের কথা লিখেছেন জোসেফ। অয়েল লেভেল চেক করা, লেন্সের মেনটেনেন্স, ঝড়, সতর্কতা, এইসব নিয়েই লিখেছেন। কিন্তু 1931-এর শেষ দিকে তার লেখার ধরন বদলাচ্ছে। লিখেছেন, আলোর একটা নিজস্ব সঙ্গীত আছে। ব্যাপারটা যান্ত্রিক নয়। রাত হলেই কেউ যেন গুনগুন করে ওঠে। অনেক মানুষ যেন একসঙ্গে ছন্দে আর সুরে কথা বলছে। কোনো মন্ত্র নয়, সাধারণ কথা। অথচ তার কি ভাষা, কি তার অর্থ, কিছুই বোঝা যায় না। এর 6 মাস পরে জোসেফ স্বপ্নের কথা লিখেছেন। শব্দ গাঢ় হয়ে আসে ঘুমে, মনে হয় কেউ ডাক দিচ্ছে। কিছু মাস পরে কিছু অসংলগ্ন কথা। ওই তারারা আমাদের নয়, ওরা কিছু চায়। এর 3 মাস পরে সরাসরি লেখা, সমুদ্রের বুকে লাইট হাউসের জানালায় যে আলো উঁকি দেয় তা আমাদের নয়, তা ওদের। ওরা কারা? ওদের যেন কোথায় দেখেছি। কদিন ধরে মনে হচ্ছে যা যা আগে হারিয়েছি সব ফেরত পাব, হাত দিয়ে ছুঁতে পারব। এমনই সব খাপছাড়া কথাবার্তায় লগবুকটা ভর্তি। প্রাণতোষ তার লগবুকের হলদেটে পাতা উল্টোচ্ছিলেন। শুধু লেখা নয়, জোসেফ লগবুকে কাঁচা হাতে ছবিও এঁকেছেন। মাটির বাড়ি, তারে মেলা জামাকাপড়, কলসি, উঠোনে এক বাচ্চা আর মা। যত দিন গেছে লেখা কম, রেখায় রেখায় ছবি বেশি। শেষ এন্ট্রিতে লেখা, বাইরে কেউ আছে, দরজা খুলে দিতে হবে। আরবান লেজেন্ড কম, স্কিজোফ্রেনিক টেন্ডেন্সি মনে হচ্ছে বেশি। অসম্ভব নয়। ঘোর নির্জনে মানুষের যোগাযোগ কমে গেলে আজগুবি কিছু দেখা, কিছু শোনা, এ তো হতেই পারে। কিন্তু লোকটা গেল কোথায়? তোর একজন নয়, 3 জন। জোসেফ নিজে আর ওর 2 জন অ্যাসিস্ট্যান্ট। সেটাই সবচেয়ে বড় প্রশ্ন। প্রাণতোষ তার লগবুকটা আবার বাক্সের মধ্যে ভরে দিলেন। চিলেকোঠায় কেমন যেন দম বন্ধ লাগছিল। 3 জনে চার্চের বাইরে বেরিয়ে এলাম। দূরে কোথাও একটা হট্টগোল হচ্ছে। চৌমাথায় ঝামেলা লেগেছে। মুথাই নামে এক গরিব মাতাল লাইট হাউসের ধ্বংসস্তূপ থেকে লোহার টুকরো কুড়িয়ে নিয়ে বিক্রি করার চেষ্টা করেছিল। তো রাঘবন দেখতে পেয়ে বেটাকে পঞ্চায়েতে নিয়ে গেছে। লোকজন প্রায় মারতে যাচ্ছিল, কোনো মতে ঠেকানো গেছে। এসব কখন হলো? আপনারা উপরে যখন লগবুক ঘাঁটাঘাঁটি করছিলেন তখন। ঘড়িতে দেখলাম অনেক সময় কেটে গেছে। প্রায় 2 ঘন্টা আমরা ওই চিলেকোঠায় কাটিয়েছি, বুঝতেই পারিনি। লাইট হাউসটা নিয়ে এই অঞ্চলে এত গুজব, এত অপবাদ, ভাঙলো যখন পুরোটা ভেঙে দেয়নি কেন? ভাঙলে যে সমস্যা আরও বাড়ত না তা কে হলফ করে বলতে পারে। তবে কিছু বাধা ছিল, সে আপনারা ওটার কাছে গেলেই বুঝবেন। একটাই অনুরোধ, ওই মুথাই পাগলের মতো কোনো জিনিস কিন্তু ঘরে তুলে আনবেন না। প্যাস্টারকে বিদায় জানিয়ে প্রাণতোষদা বললেন, চল হোটেলে ফেরা যাক। রাঘবন কতক্ষণে ফিরবে এসব ঝামেলা সেরে কে জানে। তার থেকে ওই লাইট হাউসটার দিকেই একবার চল ঘুরে আসি। রাঘবন গতকাল যেদিকে ইশারা করেছিল ওটা মার্লোজ এন্ডের দক্ষিণ দিক। এদিকে 3টে কটেজ আছে। একটা সোজাসুজি সাগরের দিকে খুলেছে, অন্য 2টো উত্তর আর দক্ষিণ দিকে মুখ করে আছে। এখন 3টেই বন্ধ, বারান্দায় ঝুল পড়েছে। দক্ষিণ দিকে সোজা তাকালে মার্লো গ্রামের কটা বাড়ি চোখে পড়ে। শেষ কটেজটা ছাড়িয়ে বাঁ দিকে এলে একটা ঢালু জমিতে লাইট হাউসের ভগ্নস্তূপ। এদিকটায় রেলিং নেই,
সমুদ্রের কাছে গিয়ে জমিটা হঠাৎ করে শেষ হয়ে গেছে। ভগ্নস্তূপ থেকে একটু দূরে পুরনো অ্যাঙ্কার আর ক্যাপস্টান পড়ে আছে। পুরনো দৃশ্যটায় একটা প্রাচীন ব্যাপার আছে, যেটা সুন্দর দেখতে, কিন্তু কেমন যেন মন ভার করে দেয়। জানি না মালিক এগুলো কেন সরাননি। আমি পেছন দিকে তাকিয়ে দেখলাম শেষ কটেজটা থেকে প্রায় 60 ফুট দূরে এই জায়গাটা। ভিতের ওপর 4 ফুট ইটের দেওয়াল সমেত লাইট হাউসটা দাঁড়িয়েছিল। প্রায় 15 ফুট ব্যাসের বিরাট এলাকা। একতলার দরজাটা দিয়ে ঢুকলেই সিঁড়ি আধ ভাঙা হয়ে ঝুলছে। ওপরে খাঁ খাঁ আকাশ। দরজাতে ফ্রেমের বালাই নেই, সব ল্যাপা পোঁছা। কটা কড়িবর্গা ভাঙা কাঠ আর লোহার বিম পড়ে আছে। মুথাই নামের চোরটা এগুলোরই কোনো একটা কিছু সরিয়েছিল মনে হয়। অবশ্য আমরা কেউই আগে ভেতরে ঢুকলাম না। নুড়ি পাথরের জায়গাটা এবড়ো খেবড়ো। প্রাণতোষদা উবু হয়ে বসে পকেট থেকে একটা সেলার্স নাইফ নিয়ে মাটিটা খোঁচাতে শুরু করলেন। খুব কম মানুষই আছেন যারা হুটহাট এরকম গবেষণা করতে উৎসাহ পান। প্রাণতোষদা মাটি খুঁড়ে কি পাবেন জানি না, কিন্তু আমার দেখতে বেশ লাগছিল। লাইট হাউস ছাড়িয়ে আমি অ্যাঙ্কার আর ক্যাপস্টানের দিকে এগোলাম। 3 কাঁটার অ্যাঙ্কারের 2টো কাঁটা কবেই ক্ষয়ে গেছে, আরেকটা জং ধরে একেবারে ঝুরঝুর করছে। মাটি অল্প অল্প ভিজে। নিচে সমুদ্রের উচ্ছ্বাস। এই দেবাঞ্জন, দেবাঞ্জন, এদিকে শোন। প্রাণতোষদা দেবাঞ্জনকে ডেকে কি যেন বললেন, শুনতে পেলাম না। শোঁ হাওয়ায় ওদের হাসি আর কথা হারিয়ে গেল। ক্যাপস্টানের দিকে এগোতে গিয়ে মাটিতে নজর পড়ল। নীলচে বেগুনি রঙের একটা বেল্ট পড়ে আছে মাটিতে। বুকটা ধক করে উঠল আমার। পায়ে পায়ে এগিয়ে গেলাম জিনিসটার দিকে। নীল রঙের কলার বেল্ট, তাতে বকলেস দেওয়া, যেমনটা পোষ্যের গলায় বাঁধে। ধুলো মাটি মেখে মাটিতে পড়ে আছে জিনিসটা। ওটাকে হাতের মুঠোয় তুলে খানিকক্ষণ দাঁড়িয়ে রইলাম। একবার নাকের কাছে এনে শুঁকলাম। আশ্চর্য, অবিকল সেই গন্ধ। পেছন ফিরে প্রাণতোষদার দিকে তাকালাম একবার। মাটি খোঁড়া ছেড়ে ওরা এখন লাইট হাউসের ভেতরে ঢুকেছে। বেল্টটা হাতে ধরে অবিশ্বাসের দৃষ্টিতে তাকালাম আবার। এ কি করে হতে পারে? একই রং, একই গন্ধ, অথচ যার গলায় থাকতো তাকে তো আমি কৈশোরেই। লাইট হাউসের বাইরেটায় একটা পাইপ মতো আছে রে, মাটির তলায় চাপা পড়ে গেছিল। খুঁড়ে বার করলাম। সেটায় কান পাতলে সমুদ্রের শব্দ শোনা যায়। বেশ গা ছমছমে শব্দ, বুঝলি, যেন অনেকে চাপা গলায় গান শোনাচ্ছে। রাতের বেলা শুনলে পিলে চমকে যাবে। লাইট হাউসটা নিয়ে 1000টা গুজব বোধহয় এসব কারণেই। ও, আপনি মাটি খোঁড়াখুঁড়ি করছিলেন যে? কথাটা বলতে বলতেই নীলচে বেগুনি বেল্টটা আলগোছে পকেটে ঢুকিয়ে নিয়েছি আমি। জায়গাটা খেয়াল করিসনি? পুরো রিসর্টের মাটিতে লম্বা লম্বা ঘাস গজিয়েছে, অথচ এদিকটা দেখ দেখ দেখ, মাটিটা পুরো ন্যাড়া, একটা ঘাস পাতা নেই। তাই মাটির স্যাম্পলটা দেখছিলাম আর কি। খুব লোনা মাটি, খুব লোনা। ও, চারিদিকে চেয়ে দেখলাম একবার। লাইট হাউসটা ঘিরে সত্যিই গাঢ় বাদামি রঙের মেঠো জমি। ঘাসটা সব ছেঁটে দিয়েছে বোধহয়, কিন্তু কে ছাঁটবে আর কেনই বা ছাঁটবে? এদিকে কোনো রুম তো নেই। রাঘবন ফোন করেছে, খাবে না তোমরা? এই যাই, চ। আমি সমুদ্রের দিকে তাকিয়ে দেখলাম। সবুজ আর ধূসর ফেনা একের গায়ে অন্যটা ভেঙে পড়ছে। এই প্রেক্ষাপটে লাইট হাউসটাকে কেমন যেন জীবন্ত লাগলো। কত শতাব্দী আগে সমুদ্রের বুকে ওকে কে বা কারা উদ্যোগ নিয়ে গড়ে তুলেছিল, আজ তা জানার আর কোনো উপায় নেই। ফলকটা থেকে শাল অনেক আগেই মুছে গেছে।
প্রাণতোষতা বলছিলেন ওর নিচে পোঁতা পাইপে কান পাতলে সমুদ্রকে নাকি শোনা যায়। মন বলল, আর কেউ জানুক না জানুক, সমুদ্র নিশ্চয়ই জানে লাইট হাউসের গল্প। রাতের খাওয়া শেষ হলে একবার রিসর্টের লনের দিকে তাকালাম। পাশের ঘরে দেবাঞ্জন আর প্রাণতোষতা শুয়ে পড়েছে কিছুক্ষণ হলো। গোটা লন ছন্ন ছাড়া উজাড় হয়ে পড়ে আছে। ঘর থেকে সমুদ্র দেখা যায় না। বড় বড় ঘাস রেলিং ছুঁয়ে সমুদ্রের দিকটাকে ঢেকে দিয়েছে। মৃদু একটা হলুদ আলোর আভাস আসছে অনেক দূর থেকে। ওদিকে গ্রাম, লোকজনের চলাফেরা, গল্পগুজব এখনো থামেনি। সমুদ্র দেখা না গেলেও তার শব্দ শুনতে পাচ্ছি। কল্পনা করতে পারছি ফসফরাস জ্বলে উঠছে ঢেউয়ে ঢেউয়ে। কাউকে বলিনি, লাইট হাউস থেকে ফেরার পথে হাওয়ায় একটা দুধ কাটা গন্ধ পেয়েছিলাম। দুধ পচে দই হয়ে গেলে যেমন হয়, সেই রকম গন্ধ। প্রাণতোষতা আর দেবাঞ্জন আমার অনেকটা আগে ছিল। লাইট হাউসের অঞ্চলটা পার করে সমতল জমিতে পা রাখতেই অনুভূতিটা ফেরত এসেছিল। আমি প্রাণতোষতাদের ধরার জন্য পা চালালাম। কটেজের পাশের রাস্তা টাইলস দিয়ে বাঁধানো, জোরে হাঁটা যায়। পেছন দিকে একবার তাকিয়ে লাইট হাউসটাকে দেখলাম, আর তখনই মনে হলো আমার সঙ্গে আরও কেউ যেন হাঁটছে। চর্মচোখে কেউ নেই, অথচ তার আভাস আছে। আমার জোরে পা চালিয়ে হাঁটার সঙ্গে সেও তাল মেলাতে চাইছে। অনেক সময় পারছে, অনেক সময় পারছে না। অস্পষ্টভাবে বুঝলাম সে ঠিক হাঁটছে না, ইতস্তত দৌড়চ্ছে। তার হাঁপ লাগার শব্দ কানে এলো। আমার সঙ্গে তার দূরত্ব ক্রমশ কমে এলো। একটা সময় মনে হলো সে একেবারে আমার পাশে হাঁটছে, কিন্তু যখন ঘরে পৌঁছলাম হঠাৎ করে সে হাওয়া হয়ে গেল। আমি ঘাড় ঘুরিয়ে এদিক ওদিক দেখছিলাম, পেছনে তাকিয়েছিলাম, কিন্তু কাউকে খুঁজে পাইনি। প্রাণতোষতা জিজ্ঞেস করেছিলেন, কি দেখছিস? কি আবার দেখবে? লাইট হাউসের ভূত দেখছে। আকাশটা দেখেছো? এই চড়া দুপুরেও কেমন সেপিয়া রঙের হয়ে আছে। এই ব্যাকগ্রাউন্ডে একটা কালো ডানাওয়ালা বাদুরের মতো কিছু কল্পনা করো, উড়ে এসে সুপ্রতীকের কাঁধে বসলো। কেমন কেমন লাগবে বলো তো? দেবাঞ্জনের ফিচলেমির কোনো উত্তর দিইনি, কারণ ততক্ষণে পরিচিত গন্ধটা আবার পাচ্ছি। আমার আশেপাশে ঘন ঘন আসছে, আবার মিলিয়ে যাচ্ছে। স্মৃতির বান ডাকছিল। একটা ভেজা নাক, উল্লসিত ডাক, আমার হাতের তলায় নরম লোমের ওম। কিন্তু এসব সম্ভব কিভাবে? সেসব তো 16 বছর আগেই চুকে বুকে গেছে। আমার পকেটে রাখা কলারটা আমি আর একবার হাত দিয়ে ছুঁলাম। উষ্ণ লাগলো, যেন এই মাত্র গলা থেকে খুলে রেখে দিয়েছে। আমার মন নানা রকম যুক্তি খুঁজছিল। কাকতালীয়ভাবে কত কিছুই পৃথিবীতে ঘটে, কিন্তু মন চাইছিল যদি সম্ভব হয়, যদি কোনোভাবে একবার তাকে দেখা যায়। ডিনারের পর প্রাণতোষতারা তাসের আড্ডা বসিয়েছিল। আমি শরীর খারাপের অজুহাত দিয়ে ঘরে ঢুকে এলাম। দুটো বিছানা ঘরে, একটায় আমার মালপত্র রাখা, অন্যটায় টান টান করে চাদর পাতা। শরীরটাকে বিছানায় ছুঁড়ে দিয়ে পকেট থেকে কলারটাকে বের করে আনলাম। ঘরের আলো জ্বালাতে ইচ্ছে করছিল না। বিছানার পাশে জানালা এক হাত দিয়ে খুললাম। বারান্দার আবছা আলোতেও দেখা যায় কলারটায় দাঁত বসানোর দাগ আছে। কোকো কলার পরতে চাইতো না,
কামড়ে কামড়ে কলারটাকে ছিবড়ে করতে চাইতো। আমার হাতের মধ্যে কলারের নীলচে বেগুনি রংটা কালচে লাগছিল। খোলা জানালা দিয়ে হাওয়া ঘরে ঢুকে এলো। মাথায় কিছু দৃশ্য তৈরি হচ্ছিল। অনেক গন্ধের নাকি এই ক্ষমতা থাকে। এক মুহূর্তের জন্য মনে হলো একটা খোলা অন্ধকার প্রান্তরে দাঁড়িয়ে আছি। টাটকা হাওয়া বইছে, মাঠের মাঝখানে অনেকগুলো লোক আমারই মতো। তারা সবাই আকাশের দিকে তাকিয়ে আছে, কিসের যেন অপেক্ষা করছে। সেটা বুঝতে পারতাম যদি মাথার ভেতরে ছবিটা আরো কিছুক্ষণ থাকতো। হাওয়ার দাপটে ছবিটা ভেঙে গেল তাড়াতাড়ি। গোটা ব্যাপারটাই আমাকে এত উত্তেজিত করে তুলেছিল যে আমি আবার হাত বোলালাম কলারটার গায়ে। বাইরের হাওয়ার ফিসফিসানি জোরালো হচ্ছিল, সেই সঙ্গে ঝড়ের গতি। জানালার গায়ে পলকা গ্রিলের ল্যাচ হাওয়াকে থামাতে পারছিল না। বাইরের বারান্দার আলোটা ঝনঝন শব্দে ভেঙে গেল। কানা অন্ধকারে মনে হলো, কি আশ্চর্য, পাশের ঘরে প্রাণতোষ দ্বারা কি ঝড় টের পাচ্ছেন না? আমি বিছানা থেকে উঠে প্রাণপণে জানালা বন্ধ করতে চাইলাম, কিন্তু 5 জন সুপ্রতীকেরও ক্ষমতা ছিল না জানালাটা বন্ধ করে। লোনা বাতাস সূচের মতো আমার নাক মুখে এসে বিঁধছিল। আমি হাত দিয়ে মুখ চাপা দিতেই জানালাটায় দমাস করে শব্দ হলো একটা, আর ভেতর থেকে শক্ত করে চেপে বন্ধ হয়ে গেল। অবাক হয়ে কিছুক্ষণ তাকিয়ে রইলাম সেদিকে। কোনো কিছু ভেঙে চুরে গেছে কিনা দেখার জন্য ঘরের ভেতরে তাকালাম, আর তখনই ঘরের কোণে একটা খসখস শব্দ হলো। কেউ যেন নখ দিয়ে মেঝে আঁচড়াচ্ছে। একটা হালকা সাদা রেখা একবার চোখের কোণে দেখা দিয়েই অন্ধকারে মিশে গেল। আমি আমার বুকের ধুকপুক শুনতে পাচ্ছিলাম। বাইরে ঝড় বন্ধ হয়নি। প্রবল আক্রোশে সে জানালায় এসে আছড়ে পড়ছে। যেটা ফিস ফিস মনে হয়েছিল, এখন সেটা গর্জন বোধ হচ্ছে। অনেক উন্মাদ একসঙ্গে জানালার বাইরে চিৎকার করলে যেমন লাগে, সেই রকম। আমার মনে হলো আমার শরীর বিকল হয়ে গেছে, মাথা কেউ বশ করেছে। পাশের বিছানায় একটা মচর মচর শব্দ হলো। পাট ভাঙা চাদরে কেউ যেন পাশ ফিরে শুলো। পরিচিত গন্ধটা আবার ফিরে এলো। আমি জোর করে চোখ বন্ধ করলাম। এবার ঘুমোতেই হবে, কিন্তু কপাল। চোখ বন্ধ করার সঙ্গে সঙ্গে সেই ছবিটা ফিরে এলো। চোখ খুললে চলে যায়, বুঝলে ফিরে আসে। একটা বিরাট মাঠে অনেক মানুষ আকাশের দিকে মুখ করে তাকিয়ে আছে। নড়েও না, ছড়েও না। রাত নয়, দিনের বেলার ছবি। আকাশ সেপিয়া রঙের। সেখানে প্রচুর পাখি উড়ছে। দূরে একটা অবয়ব নড়ে চড়ে উঠে হঠাৎই দৌড়তে শুরু করলো। একটা লোক আমার দিকে দৌড়ে আসছে। আমার মনে হয় লোকটা খুব ক্লান্ত। ওভাবে দৌড়ে আসতে ওর কষ্ট হচ্ছে। বুকটা হাঁপড়ের মতো ওঠানামা করছে। যত কাছে এগিয়ে আসছে তত ওর হাবভাব চেনা চেনা লাগছে আমার। ছবিটা আমার নাগালে চলে আসতে বুঝলাম লোকটাকে কেন এত চেনা চেনা লাগছে। শুধু ক্লান্ত নয়, ছবিতে সুপ্রতীক সরকারের মুখে ভয়ানক আতঙ্কের ছাপ। দৌড়ে এসে ধূপ করে সে আমার সামনে পড়ে গেল। তারপর
আকাশের দিকে একটা বিশেষ কোণে তাকালো। কি আছে সেখানে আমি কিছুই দেখতে পেলাম না, শুধু ছবিতেও জলের কলকল, মানুষের ফিসফিস আর সমুদ্রের ভাঙা ঢেউয়ের শব্দ শুনতে পেলাম। বিচিত্র শব্দ, বিচিত্র সুর, আতঙ্কে মাথা ঝিমঝিম করে ওঠে। কিন্তু দ্রুত সমে ফিরে আসি। পাশের খাটে আবার মচমচ শব্দ ওঠে। স্পষ্ট শুনি একটা কুঁই কুঁই শব্দ। শব্দটা আমার বুক খালি করে দেওয়া ছবিটা থেকে ক্রমশ দূরে নিয়ে আসে। মনে হয় বিরাট আকাশের নিচে অনিশ্চিতের হাতে মরে যেতাম। এতক্ষণে ঘরের নিশ্চিন্ত আরামে ফিরছি। আমার বুকের কাছটা ভারী হয়ে আসে, চোখ ভিজে আসে। আবার ওই ছবিটা আমি দেখতে চাই না। আমি এই ঘরের এই পরিচিত গন্ধের মধ্যে নিশ্চিন্তে থাকতে চাই। হাত বাড়িয়ে ওকে একবার ছুঁতে চাই। এসব কি খুব অসম্ভব? ভাবতে ভাবতেই নাকের কাছটা ভেজা ভেজা লাগে। কোকো উঠে এসেছে আমার বুকে। ঠিক ভাবছি নাকি ভুল? ভাবতে ভাবতে ওর গায়ের চেনা গন্ধে ঘুম চলে আসে। বাইরে বেরিয়ে দেখি কাল রাতের ঝড়ের চিহ্ন মাত্র নেই। বারান্দা নিকোনো পরিষ্কার, একটা পাতাও পড়ে নেই। কি রে, 15 মিনিট ধরে দরজা ধাক্কাচ্ছি, ফোন করছি, কোনো সাড়া শব্দ না পেয়ে ভাবছিলাম লোক ডাকবো। কাল অনেক রাত অবধি ঘুম আসছিল না। ওই ভোরের দিকটায় একটু চোখ লেগে গিয়েছিল আর কি। ব্রেকফাস্ট করে নে, একবার গ্রামের দিকে যেতে হবে। কাল ওই লোকটা কি যেন নাম, মুথাই না কি, ওর ডেড বডি পাওয়া গেছে আজ। পুলিশ এসেছে। হ্যাঁ, সে কি? রাঘবান ধোসা বানিয়ে দিয়েছিল। আমরা তাড়াতাড়ি খেয়ে গ্রামের দিকে রওনা দিলাম। চৌমাথায় একটা পুলিশের জিপ ছাড়া আর কিছুই দেখতে পেলাম না। এ কি রে বাবা, লোকজন সব গেল কোথায়? ভাবতে ভাবতে চারিদিকে দেখি গতদিনের চা দোকানি ইশারা করে ডাকছেন। খবরটা পেয়েছেন? হ্যাঁ, রাঘবন বলল সকালে মুথাই মারা গেছে, কিন্তু কিভাবে কিছুই জানি না। ছেলেটা ভুল করলো। লাইট হাউসের কোনো জিনিস কেউ কখনো সরায় না। ওটা যখন ভাঙা হচ্ছিল তখনও দুজন একইভাবে লোভে পড়ে কটা টাকার জন্য। কি হয়েছিল? লোকটা আর কিছু না বলে একটা সরু গলির দিকে দেখালো। গলিটার দুদিকে টালি দেওয়া ঘর। অন্ধকার গলিপথ ধরে এগোলাম। গলিপথের শেষে আলোর রেখা দেখা যাচ্ছিল। এগোতেই বুঝলাম একটা প্রকাণ্ড সবুজ ঘেরা মাঠের সামনে এসে পৌঁছেছি। বহু লোক গোল হয়ে মাঠের মাঝখানে কেন জানি না বসে আছে। তাদের মুখের দিকে তাকিয়ে চোখ পড়তেই বুকটা ধড়াস করে উঠল। সাদা ফ্যাকাশে মুখ সব, সমস্ত শরীর থেকে রক্ত যেন নেমে গিয়েছে। সবার দৃষ্টি অনুসরণ করে মাঠের মাঝখানে তাকালাম। একটা সরু বাঁশের মতো কাঠামোয় মাঠের মাঝখানে কেউ যেন শুয়ে আছে, আর 3-4 জন পুলিশ কনস্টেবল দাঁড়িয়ে। এক ঝলক দেখে কিছুই বোঝা যায় না কি হয়েছে। প্রাণতোষতা এদিক ওদিক তাকিয়ে আমাদের ওদিকে এগোতে ইশারা করলেন। পায়ের তলায় জল ছপছপ করছিল। যত এগোতে লাগলাম কাঠামোটা তত স্পষ্ট হতে লাগলো। একটা মরা বওয়ার বাঁশের স্ট্রেচার। দেবাঞ্জন বীর বিক্রমে এগিয়ে গিয়েছিল, কিন্তু ওর গতিবেগ ক্রমশ কমছিল। আমি এগোতেই হাত বাড়িয়ে ও আমার হাত মুঠো করে ধরল। কাঠামোটা একটা শোয়ানো ডেড বডির, সাদা চাদরে ঢাকা।
শুধু মাথা আর বুকের কিছুটা অংশ দেখা যায়। সবুজ ভেজা কাদাময় মাঠে স্ট্রেচারটার ডান দিকে একটা বড় গর্ত, তাতে জল জমা। গর্তের চারপাশটা যে সদ্য খোঁড়া হয়েছে তা দেখলেই বোঝা যায়। প্রাণতোষতা সামনের দিকে এগিয়ে গেলেন। ডেড বডির দিকে ঝুঁকে দেখলেন একবার। এত বছরে এই প্রথমবার ওর মুখে ভয়ের ছাপ দেখতে পেলাম। লোকটার মুখ আকাশের দিকে তোলা। স্বাভাবিক নয়, কারণ শায়িত অবস্থাতেও মনে হচ্ছে লোকটার চোয়াল লক হয়ে গেছে। মাথার খুলি বেয়ে কপাল, নাক আর ঠোঁট বরাবর একটা কালচে নীল রঙের রেখা নেমেছে, যেন চাবুকের দাগ। শরীরের কতদূর পর্যন্ত সেই রেখা গেছে তা ঠিক বোঝা গেল না, কারণ বাকি অংশ চাদরের তলায়। চোখ দুটো আকাশের দিকে খোলা, আতঙ্কে পাথর হয়ে আছে। বোধহয় মৃত্যুর আগেই। গায়ে গতরে লোকটা কেমন ছিল তার বোঝবার উপায় নেই, কারণ চাদরের নিচে ওর অবয়বটা ঠিক স্বাভাবিক মানুষের মতো নয়। বাচ্চারা যেমন খেলনা পুতুলের হাত পা টেনে দুমড়ে দেয়, হাত পাগুলো এদিক ওদিক চাগিয়ে থাকে, মুথাইয়ের শরীরটাও তেমনি বিকৃত লাগছিল। চাদর সরিয়ে দেখার সাহস কারোরই ছিল না। ঠিক কতটা যন্ত্রণা লোকটাকে মৃত্যুর আগে সহ্য করতে হয়েছে তা কল্পনা করতে পারছিলাম না। প্রাণতোষতা মুখে হাত দিয়ে দাঁড়িয়েছিলেন। এটা কিভাবে? ঠিক বুঝতে পারছি না, বোধহয় লোকটা পালাচ্ছিল। ওই গর্তে পা আটকে গেছিল, সেই সময় কিছু একটা ওর ওপর নেমে আসে। হাই ভোল্টেজ বাজ হতে পারে। আমরা খবর পেয়ে যখন আসি তখন লোকটার 2 পা গর্তে গেড়ে উপুড় হয়ে পড়ে আছে। মাটি খুঁড়ে বার করতে হয়েছে। একজন পুলিশের লোক আমাদের দেখে বলল কথাটা। কোনো প্রাকৃতিক বিপর্যয় দিয়ে একে ব্যাখ্যা করা যায় না। কালকের রাতের অসম্পূর্ণ ছবিটার কথাও মনে পড়ে গেল। এই রকম হিম আতঙ্ক আমার চোখে মুখেও ছিল। মাটিতে মুখ থুবড়ে পড়ার আগে আমি আকাশের এক কোণে চেয়েছিলাম। কি ছিল সেখানে যা আমি দেখতে পাইনি? তা কি মুথাই নামের এই ভাগ্যাহত দেখে ফেলেছিল? মুথাইয়ের মৃতদেহকে পেছনে রেখে আমরা গ্রামের দিকে এগোলাম। বৃষ্টি ভেজা হাওয়ায় ঠান্ডা লাগছিল। চায়ের দোকানের সামনে দাঁড়িয়ে প্রাণতোষতা 3টে চায়ের অর্ডার দিলেন। এই শোনো, 3টে চা দিও। অ্যালুমিনিয়ামের পাত্রে চায়ের পাতা টকবক করে ফুটছিল। ঘন দুধের ফ্যানার মধ্যে বাদামি রঙের চায়ের লিকার মিশছে। কাছে দুটো বাচ্চা বল নিয়ে খেলা করছে। আমার আবার কোকোর কথা মনে পড়ল। পকেটে রাখা কলারটাকে আবার অনুভব করলাম। একবার প্যাস্টরের সঙ্গে কথা বলবো। চার্চের দরজা আজ খোলাই ছিল। নির্জন চার্চের বেদিতে দুটো মোমবাতি জ্বালিয়ে প্যাস্টর প্রার্থনা করছিলেন। যে বিভীষিকা কিছুক্ষণ আগে দেখে এসেছি তার উপর নরম প্রলেপ দিল এই দৃশ্য। সিটিং এরিয়াতে চুপচাপ বসে আমরা ওর প্রার্থনা শেষের অপেক্ষা করলাম। দেবাঞ্জন খুব চুপচাপ হয়ে গিয়েছিল, যেন যা দেখেছে তা মোটেই মানতে পারছে না। প্রাণতোষতাও ভেতরে ভেতরে অস্থির হয়ে উঠেছিলেন। আর আমার কেমন যেন বিষণ্ণ লাগছিল, কেমন যেন ছন্ন ছাড়া মনে হচ্ছিল গোটা ব্যাপারটাকে। অমন একটা অস্বাভাবিক মৃত্যু দেখার পরও আমার স্নায়ু উত্তেজিত হয়নি আজ, বরং বারবার ঘরে ফিরে যেতে ইচ্ছে করছিল। কে যেন টানছিল আমাকে। মনে হচ্ছিল এই মুহূর্তে নিজের ঘরে যেতে পারলে কোকোকে ফের অনুভব করতে পারবো। একটা অবাস্তব চাহিদা মনের মধ্যে ধীরে ধীরে জন্ম নিচ্ছিল। 16 বছর আগে
কোকো হঠাৎই গাড়ি চাপা পড়ে ভয়ানক আহত হয়। স্কুল থেকে ফিরে আর দেখিনি ওকে। ওর ক্ষতবিক্ষত শরীর রাস্তা থেকে তুলে ভেট হাসপাতালে নিয়ে গিয়েছিলেন বাবা মা। পরের দিন ভোরে হাসপাতাল থেকে একটা ফোন আসে। কাঁপা গলায় বাবা বলেছিলেন, কোকো খুব যন্ত্রণা পাচ্ছে বাবু, তুমি যদি বলো একটা ইঞ্জেকশন দিলে ও আজীবনের জন্য এই যন্ত্রণা থেকে মুক্তি পাবে। আমি হ্যাঁ বলতে চাইনি, আমার ঈশ্বর জানেন সে কথা। তবু বাবার অনুরোধে কোনো মতে হ্যাঁ বলেছিলাম সেদিন। কোকোকে আমার চোখের আড়ালে কবর দেওয়া হয়েছিল। বাড়ির লোকে জানতো আমি সহ্য করতে পারবো না। সেই কোকো যে আমার বাড়ি ফেরার গন্ধ পেত প্রায় আধ মাইল দূর থেকে। ওকে আটকে রাখা যেত না। আমি ঢুকলেই লাফিয়ে ঝাঁপিয়ে কাঁধে বুকে উঠে এসে মুখ চেটে দিত। কতদিন এই ভেবে কষ্ট পেয়েছি যে আমি সেদিন হ্যাঁ না বললে হয়তো কোকো ফিরে আসতো, ওকে স্বাভাবিক দেখতে পেতাম। কাল রাতের পর আমি বুঝেছি আজ এত দিন পরেও সেই সব কষ্টের কিছুই আমি ভুলিনি। কোকো ভুলেছে কি? কোকোকে ফের হাতের মধ্যে পাওয়ার জন্য বড্ড উতলা লাগছিল। হোক না অলিক, হোক না মুহূর্তের মামলা, তাই বা কম কি? কাল রাতের বিস্ময় কেটে ধীরে ধীরে লোভ বাড়ছিল। প্যাস্টারের প্রার্থনা শেষ হয়ে গিয়েছিল। প্রাণতোষ তার দিকে তাকিয়ে বললেন, আপনাদের কি কিছু জিজ্ঞাসা আছে? প্যাস্টারের মুখের দিকে তাকালাম। ক্লান্ত বিষণ্ণ মুখ। চার্চের সিটিং এরিয়াতে আসবাবপত্রে বার্নিশের গন্ধ। থামগুলোর মাথায় প্রাচীন সেলোটিক মোটিভ। পালপিটের একধারে রাখা বিরাট মন্ড নামক পাত্রের মধ্যে দ্য হোলি ওয়াটার। বেদিতে জ্বলন্ত মোমবাতি, ওপরের শান্ত গ্যালারি। চার্চটার পরিবেশ আটপৌড়ে অথচ কেমন যেন গম্ভীর। এই প্রেক্ষাপটে প্যাস্টারকেও চার্চের মতোই লাগছিল, যেন প্রাচীন গল্পগাথা বুকের মধ্যে লুকিয়ে রেখেছেন। লাইট হাউসের এই চুরির ঘটনায় আগে এরম মৃত্যু হয়েছে? হ্যাঁ, ওই 90-এর দশকে যখন লিজ নিল জমিটা, তখন তো কিছু বোঝা যায়নি। প্রায় 10 বছর পর রিসর্ট তৈরি হওয়ার সময় মালিকপক্ষ সিদ্ধান্ত নেয় যে লাইট হাউসটা ভাঙবে। যখন ভাঙা শুরু করেছিল তখন গ্রামে কিছু কিছু অস্বাভাবিক ঘটনা ঘটে। বৃষ্টি এখানে 12 মাস হয়, কিন্তু সে সময় বৃষ্টির সঙ্গে না ঘন ঘন বাজ পড়তে থাকে। অনেক গাছ বাজ পড়ে জ্বলে যায়, অনেকের গবাদি পশু নিখোঁজ হয়ে যায়। কিন্তু আসল ঘটনাটা ঘটে লাইট হাউসের ভেতর। কি হয়েছিল? ভাঙতে ভাঙতে তখন আর শেষ কটা সিঁড়ি ভাঙা বাকি। বেশ কিছু লোহার বিম, পুরনো বাক্স এসব পড়েছিল। তো মার্লোজ এন্ডের মালিক 4টে সান্তারাসকে লাগিয়েছিলেন কাজে। তাদের মধ্যে 2জনকে বলেন ওগুলো বাজারে নিয়ে বেচার ব্যবস্থা করতে। তো 2 মজুর সেই মতো ওগুলো ঠেলায় তুলছিল। তখনই বিপর্যয় আসে। লোক দুটোর সঙ্গে কি হয়েছিল কেউ জানে না। অন্য 2জন মজুর এদের সাড়া শব্দ না পেয়ে ডাকতে যায়। একজনকে ভাঙা সিঁড়ির ওপর, আরেকজনকে মেঝেতে দেখতে পায়। 2জনেরই না শরীর কোমর থেকে বেঁকে গিয়েছিল। কেউ অমানুষিক শক্তিতে যেন পেঁচিয়ে দিয়েছে। পা দুটো জড়ো হয়ে হাঁটুতে হাঁটু লেগেছিল, যাতে কোনোভাবে দাঁড়াতেও না পারে। আর ওই একই সরু নীল দাগ মাথা থেকে পা বরাবর। সেজন্যেই লাইট হাউস পুরো ভাঙে। হ্যাঁ, লোকের মুখে ছড়িয়েছিল ব্যাপারটা। মার্লোতে সবাই বিশ্বাস করে লাইট হাউসটা ভাঙলে গোটা গ্রাম ধ্বংস হয়ে যাবে। আপনি কতদিন আছেন এই চার্চে? তা হবে 17 বছর প্রায়। এর আগে যিনি ছিলেন তিনি কোচিতে চলে যান, তখন আমায় এখানে পাঠানো হয়। আচ্ছা, 1931-এ অর্থাৎ
1931-এ যে 3 রক্ষীর নিখোঁজ হওয়ার ঘটনা ঘটে, ওটা নিয়ে বিস্তারিত কোনো তথ্য নেই, তাই না? ওই 3 জন ওখানে থাকা শুরু করেন ওই 30 সাল থেকে। তার আগে লাইট হাউসটা নিয়ে আমি যতটুকু শুনেছি সবই আগের প্যাস্টারের মুখে, তিনি আবার অন্য কারোর মুখে। ফলে এই গল্পে কতটা সত্যি আছে তা কিন্তু বলা মুশকিল। তবুও একটু বলুন না, শুনি। বেদিতে জ্বালানো মোমবাতি নিভে আসছিল। প্যাস্টার আরও 2টো জ্বালিয়ে হাওয়া থেকে ওগুলোকে আড়াল করলেন। তারপর বললেন, যতদূর জানি পশ্চিমা দেশগুলোর মধ্যে কোচিতে প্রথম উপনিবেশ বানিয়েছিল পর্তুগিজরা। তারপর ওলন্দাজরা আসে, 2 দলের যুদ্ধ বাধে। এই দ্বীপটা যেহেতু মূল ভূখণ্ড থেকে বেশ দূরে, এখানেই যুদ্ধবন্দীদের আটকে রাখত। তা সে সময়ের ইতিহাস অবশ্য আবছা। লাইট হাউসের জায়গায় নাকি জেলখানা ছিল। শুনেছি কয়েক হাজার বন্দী ওখান থেকে আর বেরোতে পারেননি। লোকে বলে বিরাট প্রাকৃতিক দুর্যোগে জেলখানা ভেঙে সবাই তলিয়ে যান। ওলন্দাজরা পর্তুগিজদের হারিয়ে মারলোতে এলে লাইট হাউসটা তখন তৈরি করেন। তারপর কালের নিয়মে ওরাও চলে যান। লাইট হাউসটা পড়েছিল। 20-এর দশকের মাঝামাঝি ব্রিটিশ আসলে ওটা চালু করার সিদ্ধান্ত নেয়। প্যাট্রিক আর ওর 2 সঙ্গী কাজে লাগে। প্রথম দিকে ঠিকঠাকই ছিল, 6 মাস পর থেকে নানান উপদ্রব শুরু হয়। এরা নিখোঁজ হন কিভাবে? সেটাই তো রহস্য, জানেন। সমুদ্র বেয়ে কোচিতে যাওয়ার পথে আর্কটার নামের একটা পর্তুগিজ জাহাজ প্রথম ব্যাপারটা লক্ষ্য করে। 1931-এর 15ই ডিসেম্বরের ঘটনা। রাতের সমুদ্র পাড়িতে মার্লো লাইট হাউস থেকে কোনো সিগন্যাল ওরা পায়নি। তো কোচিতে ফিরে ওরা লাইট হাউস রিলিফে খবর দেয়। সেখান থেকে একটা টিম এখানে এসে পৌঁছয় প্রায় 3 দিন পর। টিমের নেতৃত্বে ছিলেন প্যাট্রিক টিমোথি। লাইট হাউসের কাছে এসে প্যাট্রিক তার জাহাজ থেকে হর্ন বাজান, এসওএস সিগন্যালের নিয়মমাফিক মশাল জ্বালান, কিন্তু লাইট হাউস থেকে কোনো সাড়া শব্দ আসেনি। লাইট হাউসটায় 160টা সিঁড়ি ছিল। প্যাট্রিক উপায় না দেখে সিঁড়ি বেয়ে উঠতে থাকেন, আর ওঠার সময় খেয়াল করেন লাইট হাউসের উপরে অদ্ভুত দেখতে কালো রঙের কয়েকটা পাখি উড়ছে। কাকের চেয়ে বড়, কিন্তু শকুনের চেয়ে ছোট। কয়েকটা পাখি উপত্যকার ঢালে বসে প্যাট্রিক আর ওর সঙ্গীদের দিকে তাকিয়েছিল। সিঁড়ি বেয়ে উঠে প্রথমেই রক্ষীদের কোয়ার্টার। প্যাট্রিক ঢুকে দেখলেন একটা কাঠের টেবিলে খাবার সাজানো, 3 জনের জন্য সাজানো। প্লেটে ফল, মাংস, এসব কেউ ছোঁয়নি। রান্নাঘরের দেওয়ালের ঘড়ি ওই 10:22 বন্ধ হয়ে গেছে। জোসেফের পোষা একটা হলুদ রঙের ময়না ছিল। খাঁচার মধ্যে সেটা তারস্বরে ডাকছিল আর ডানা ঝাপটাচ্ছিল। পুরো লাইট হাউসে জীবনের চিহ্ন বলতে এই একটাই। জোসেফ আর ওর সঙ্গীদের খোঁজ না পেয়ে প্যাট্রিক আর ওর দলবল এরপর তীরের দিকে ওদের খুঁজতে যান। এই দ্বীপে তখন জাহাজ লাগানোর জন্য ল্যান্ডিং প্ল্যাটফর্ম ছিল। লাইট হাউসের চারদিক গোল চক্কর কেটে অয়েল স্কিনের তৈরি গাঢ় কমলা রঙের জামার ছিঁড়া খোঁড়া অংশ ছাড়া আর কিচ্ছু পাওয়া যায়নি। জামাটা জোসেফের বললে গ্রামের লোক চিনতে পেরেছিল, কিন্তু প্যাট্রিকরা এরপর যা দেখে সেটা একেবারে চমকে দেওয়ার মতো। জাহাজ ঘাটার চারপাশে রেলিং দুমড়ে বেঁকে পড়েছিল। কোনো জায়গায় এমন অবস্থা যে মাটির থেকে উপড়ে এসেছে। প্রায় 50 মণ ওজনের একটা বিরাট পাথর ছিল, সেটাকে কে যেন তুলে ছুঁড়ে ফেলেছে খানিকটা দূরে। একটা টুল বক্স খোলা পড়ে যন্ত্রপাতি সব এলোমেলো ছড়ানো। ওই 3 জনের কিন্তু কোনো হাল হদিশ পাওয়া যায় না। ওরা যেন একেবারে উবে গিয়েছিলেন। শুনে তো মনে হচ্ছে বিরাট ঝড় এসেছিল, এদের উড়িয়ে নিয়ে গেছে। প্যাট্রিকদেরও তাই মনে হয়েছিল মিস্টার বাসু। তাহলে 1931-এর 15ই ডিসেম্বরের 1 সপ্তাহ আগে বা পরে মার্লোতে কোনো ঝড় বা জলোচ্ছ্বাস হয়নি। আবহাওয়া দপ্তরের কাছে এমন কোনো রেকর্ড ছিল না, এখনো নেই। সে সময় তো প্যাট্রিকদের কাছে রেকর্ড ছিল না। ওরা গ্রামের লোকদের কাছ থেকে ওই খোঁজ খবর নেয়। না, কত কিছুই তো হতে পারে। হয়তো হঠাৎ জলোচ্ছ্বাসে ভেসে গেছে, হয়তো প্রথমে একজন ভেসেছে, তাকে বাঁচাতে গিয়ে আরও 2 জন। আপনার নিজের কি মনে হয়? আপনারা জোসেফের লগ এন্ট্রি পড়েছেন তো?
আমরা তিনজনেই মাথা নাড়িয়ে হ্যাঁ বললাম। শেষের দিকের এন্ট্রিগুলো? ঘর বাড়ির ছবি এঁকেছে, গ্রাম্য পরিবেশের। হ্যাঁ, ওর বাড়ির লোক ওর জিনিসপত্র নিতে এসে বলেছিল ওগুলো নাকি ওর পুরনো বাড়ির, যেখানে ও আর ওর 4 ভাই বোন ছোটবেলায় একসঙ্গে থাকতো। সেই বাড়ি কবেই ভেঙে ধূলিসাৎ হয়ে গেছিল। ওর আঁকাগুলো না আমি খুঁটিয়ে দেখেছি। এমন জিনিসের ছবি এঁকেছে যেগুলো ওর পারিপার্শ্বিকে ছিল না। বিশেষত নিখোঁজ হওয়ার দিন 3 আগে আঁকা আকাশ জোড়া ঝড়ের ছবি আমি দেখেছি জোসেফের খাতায়, শেষ পাতায়। কেন যে এঁকেছিল এরকম ছবি, তার উত্তর কোনোদিন পাওয়া যায়নি। বরং ওকে নিয়ে নানান গল্প কথা ছড়ায়। লোকটা নাকি একটাই ভাষা বুঝত, ঘুষি আর লাথির ভাষা। সেই লোককে ওর অ্যাসিস্ট্যান্টরা মৃত্যুর কদিন আগে বদলে যেতে দেখেছিল। জোসেফ নাকি একা থাকতে চাইতো, আর এদেরকে লুকিয়ে কাঁদত। ওর ঘর থেকে ফোঁপানির আওয়াজ পেয়েছিল ওরা। গ্রামের লোক জানতো সে কথা। জোসেফের ভীমরতি হয়েছে ভেবে কেউ পাত্তা দেয়নি। ভীমরতি হতে পারে, বা হয়তো এমন একটা ঝড় যা কোনোদিন আসেনি তা কল্পনা করে ভয় পেয়েছিল। দেবাঞ্জনের কথার কোনো উত্তর দিলেন না প্যাস্টার। এক দৃষ্টে কিছুক্ষণ তাকিয়ে থাকলেন। আমার মনের ভেতর উথাল পাতাল করছিল। একটা ভয়াবহ ঝড় যার সামনে দাঁড়ালে কুটোর মতো উড়ে যেতে হবে, তাকে আমি দেখেছি। হয়তো জোসেফও দেখেছিল, এবং এও জানি রাত ঘনালে গোটা মার্লো জুড়ে যে সুর বয়, যে ফিসফিস শোনা যায়, তা নিছক জলের শব্দ নয়, তা নিছক কথা নয়। খিদের মতো তীব্র, প্রবল বিচ্ছেদের মতো আকুতিময় এমন কিছু, যার ওপারের জগৎটা এত বড় যে সামনে গিয়ে পড়লে বুকের ভেতর ফাঁকা হয়ে যায়। এর থেকে বাঁচার উপায় কি? আমাকে এবার উঠতে হবে। উঠে দাঁড়িয়ে বললেন প্যাস্টার। ওর মুখের দিকে তাকিয়ে মনে হলো আমাদের সঙ্গে এ বিষয়ে কথা বলতে ওর অস্বস্তি হচ্ছে। ওকে বিদায় জানিয়ে আমরা চার্চের বাইরে পা রাখলাম। দরজা বন্ধ করার আগে প্যাস্টার প্রাণতোষ তাকে বললেন, আপনি জিজ্ঞাসা করেছিলেন না আমার কি মনে হয়? আমার কি মনে হয় জানেন? প্রাণতোষ দা প্যাস্টারের দিকে পেছন ঘুরে তাকালেন। আমার মনে হয় মার্লোতে যে আছে তাকে আমরা সকলেই চিনি, শুধু স্বীকার করতে ভয় পাই। আর অস্বীকার করার সাহস দেখালে... প্যাস্টার কথাটা শেষ করলেন না, কাঠের দরজা বন্ধ করে দিলেন। রাঘবান আজ তাড়াতাড়ি খাবার দিয়ে দিয়েছিল। ডিম ভাত ছাড়া বেচারা আর কিছু বানাতে পারেনি। রান্নায় নারকোল তেলের গন্ধ কোনো মতে সহ্য করে খেয়ে নিলাম। দেবাঞ্জন ভুরু কুঁচকে বসেছিল। ওর মনের মধ্যে কাটাকুটি খেলা চলছিল। দেখ, টুলবক্স খোলা ছিল, এর মানে ওরা কোনো যান্ত্রিক কাজ করতেই প্ল্যাটফর্মে যায়। জলে অনেক সময় অনেক যন্ত্রপাতি ডোবানো থাকে, জাহাজ থেকে মাল খালাস করার ক্রেন টেন। হতে পারে জোসেফের ওর 2 সহযোগী কোনো বিপদ বুঝে ক্রেনটাকে তুলতে যায়। পুলির হুইল জ্যাম হয়ে গিয়েছিল। টুল বক্স খোলে, সে সময় বিরাট সমুদ্রের ঢেউ এসে লেভিয়াথানের মতো ওদের গিলে নেয়। এটা কি হতে পারে না? প্রাণতোষদা উত্তর দিলেন না, চুপচাপ সিগারেট খাচ্ছিলেন। দেবাঞ্জন আমার দিকে তাকিয়ে বলল, আমি কিছুতেই এই আজগুবি নিখোঁজের গল্প বিশ্বাস করতে পারছি না। একটা খিটখিটে লোক দীর্ঘদিন পরিবার পরিজন বিচ্ছিন্ন হয়ে গেলে ক্রনিক ডিপ্রেশনের শিকার হতেই পারে। ঝড় কেন, বিগ ব্যাং কল্পনা করা অস্বাভাবিক নয়। মধ্যযুগে লাইট হাউস নিয়ে কত গল্প ছিল জানিস? সমুদ্র দানব, বিরাট 5 মাথাওয়ালা সাপ, ভুতুড়ে জাহাজ, কত কিছু গল্পে উপন্যাসে পড়িনি আমরা। তাছাড়া এরকমও তো হতে পারে পুরো ব্যাপারটা সাজানো। ওরা স্রেফ নৌকা করে অন্য কোথাও ভেঙে গেছে, কারোর টাকা ভাগা মেরেছিল হয়তো। তোর থিওরিতে জোসেফের 2 সঙ্গী সমেত অন্তর্ধান ব্যাখ্যা করা যায়, কিন্তু অপূর্ব নন্দীর হারিয়ে যাওয়া ব্যাখ্যা করা যায় না। ওর চেহারায় একটা পরিবর্তন লক্ষ্য করছিলাম। প্রথম দিনের ফুরফুরে ভাবটা আর নেই,
ভিতরে ভিতরে উত্তেজনা হচ্ছে, কিন্তু প্রকাশ করতে পারছেন না। রাতের খাবার খুব সামান্য খেয়েছেন আর ঘন ঘন সিগারেট খাচ্ছেন। কিন্তু একটা জিনিস বলুন, মুথাই বা ওই হতভাগ্য লোকগুলো কেন প্রাণ হারালো? যদি লাইট হাউসের কোনো ব্যাপার থাকে তাহলে ওরাও তো নিখোঁজ হতো। আরে অত সহজ সমীকরণ নয়। যারা হারিয়েছে তারা কিভাবে হারিয়েছে জানি না, কিন্তু মুথাই বা ওই দুজন লাইট হাউসের জিনিসপত্র ধরে সরাসরি টানাটানি করেছিল। বাসা ভেঙে দিলে একটা নিরীহ পাখিও ঠোকরাতে আসে, আর সেখানে যাকে এসব বাদ দে। আমাদের ফেরার টিকিট কবে কাটা? পরশু বিকেলে। কেন বলুন তো? তার আগে বেরোনো যায় না? নিশ্চয়ই যায়, কিন্তু টিকিট পাবো না কি এত তাড়াতাড়ি? একটা দিনের মামলা তো, সবুর করে যাওয়াই ভালো না? সবুর করতে দিলে তো কে দেবে না? মার্লোতে যে আছে, মর আর অমরের মধ্যেখানে কেউ একজন। সে কে জানি না, কিন্তু সে কি চায় তা বোধহয় বুঝতে পারছি। প্রাণতোষদা জানালার বাইরে তাকিয়ে দেখলেন। হঠাৎ আমার দিকে ফিরে জিজ্ঞাসা করলেন, তুই জানিস না কি কিছু, সুপ্রতীক? আমি আমি কই না তো। মানে মর অমর এসব তো সুযোগের ব্যাপার দাদা। মানে ওই নাচে জন্ম নাচে মৃত্যু, পাছে পাছে, শোনেননি? আচ্ছা, তুই কি কিছু লুকোচ্ছিস? কই না তো। মাথার মধ্যে একটা রাগ জন্ম নিচ্ছিল। প্রাণতোষদা চলে যাওয়ার কথা কেন বলছেন? এখন এখান থেকে আমি একদম যেতে চাই না। কোকোর উপস্থিতি যে অনুভব করেছি সে কথা কাউকে বলবো না ঠিক করেছিলাম। স্থির বিশ্বাস হচ্ছিল যদি বলি তাহলে কোকোকে আর পাবো না। গোটা মার্লো জুড়ে যে মৃত্যুর বিভীষিকা দেখছি তার চেয়ে অনেক বেশি দামি আমার এই অনুভব। কৈশোরে যে প্রবল যন্ত্রণা পেয়েছিলাম তা আবার খুঁড়ে কেউ তাজা করে দিয়েছিল। আমি কোকোকে আবার আগের রাতের মতো হাতের মধ্যে অনুভব করতে চাইছিলাম। আমি জানি কোকো আজ আবার আসবে। এখন এখান থেকে চলে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। কোনো কিছুর বিনিময়ে কোকোকে ছাড়া যায় না। আমি আবার পকেটের মধ্যে হাত দিলাম। কলার বেল্টটা হাতের মুঠোয় ঘেমে উঠল। এখান থেকে সুস্থ শরীরে 3 জন বেঁচে ফিরতে পারলে ভাববো অনেক। কালকের তৎকাল পাওয়া যায় নাকি দেখ দেবু। দেবাঞ্জন ফোন ঘেঁটে বলল, অসম্ভব, সমস্ত উইন্ডো ক্লোজ হয়ে গেছে। তাহলে অন্য কোনো পথ? সোজাসুজি কোচিতে গিয়ে না হয় এক রাত থাকবো, পরের দিন যেটাই পাই সেটাতেই উঠব। আরে আপনি এমন খেপে গেলেন কেন? জাস্ট একটা দিনের তো মামলা, পরশু সকালেই তো বেরিয়ে যাচ্ছি আমরা। প্রাণতোষদাও উত্তর দিলেন না। উঠে পড়ে শোয়ার তোড়জোড় করলেন। দেবাঞ্জন বারান্দায় গিয়ে ফোন করতে লাগলো। লাইট হাউসটার ইতিহাস নিয়ে নতুন কিছু তথ্য জানতে পেরেছি, বুঝলি সুপ্রতীক? কি? কোচিতে আমার এক বন্ধুকে টেক্সট করেছিলাম। ওর প্রায় 20 বছর হলো এই তল্লাটে। চার্চে প্যাস্টারের কাছে যা শুনলি সেগুলো তো বললই, সঙ্গে ওই জেলখানা আর যুদ্ধবন্দীদের নিয়ে। প্রাণতোষদার কথা শেষ হলো না, ঘরের দরজাটা ঠেলে রাঘবন ঢুকল। আমার দিকে তাকিয়ে বলল, আপনার বেড কভার বদলে দেব? কি? কেন? ঘর ঝাঁট দিতে গিয়ে দেখলাম দুটোই কুঁকড়ে আছে, নোংরা আর ভর্তি বালি। অত বালিতে শোবেন কিভাবে? কই চলো তো দেখি। আমি প্রাণতোষদাকে শুভরাত্রি জানিয়ে রাঘবনের পেছন পেছন এলাম। দুটো বিছানা যে কুঁকড়ে আছে, ব্যবহৃত হয়েছে, তা আমার থেকে বেশি আর কেউ জানে না। কিন্তু সে কথা সকলের সামনে আলোচনা হোক সেটা আমি চাই না। ঘরের দরজার সামনে দাঁড়িয়ে রাঘবনকে বললাম, না ছেড়ে দাও, পাল্টাতে হবে না কিছু। ও একটু অবাক হলো। আমি প্রায় ওর মুখের ওপর দরজা বন্ধ করে দিলাম। আমার পক্ষে আর অপেক্ষা করা অসম্ভব হয়ে উঠছিল। সারাটা সন্ধে মনে মনে ভেবেছি কখন ফাঁকা হব, কখন কোকোর মুখটা নিজের হাতে নিয়ে ওকে বলবো
যে আমি কত দুঃখ পেয়েছি, কত খারাপ লেগেছে এই ভেবে যে ওকে কত সহজে যেতে দিয়েছি আমি, কেন অন্য জায়গায় নিয়ে গিয়ে চিকিৎসার দাবি করিনি। মনে মনে নিশ্চিত জানতাম আজ ও আবার আসবে। জানালাটা প্রথমেই শক্ত হাতে বন্ধ করলাম। কালকের মতো কোনো ঝড় আমার চাই না। চাদরের ভাঁজ হাত দিয়ে ঝেড়ে বিছানায় টান টান হলাম। হাতে কলার বেল্ট। আসলে সময়ের আঘাত পুরনো। কি করলে কালকের মুহূর্ত ফেরত আসবে বুঝতে পারছিলাম না। আলাদিনের জাদুর প্রদীপের মতো ঘষলে যদি লাভ হয়, সেই ভেবে খানিকক্ষণ হাত বোলালাম। ঘরের মধ্যে জমাট শূন্যতায় কিছুমাত্র ফারাক এলো না। আমি বিছানা থেকে উঠলাম। নিজের আর পাশের বিছানা আবার ভালো করে ঝাড়লাম। নিজের যে বাক্স প্যাঁটরা খাটের ওপর তোলা ছিল সেগুলোকে নিচে নামালাম। কোকর সম্পূর্ণ অন্ধকার ঘরে ঘুমানোর অভ্যেস ছিল না, ভয় পেত। কিন্তু এই ঘরে নাইট বাল্ব নেই। কি করব চিন্তা করে বাথরুমের লাইট জ্বালিয়ে দরজাটা আধ ভেজা করে রাখলাম। বারবার মনে হতে লাগলো এক্ষুনি বুঝি কোকর শরীরের উত্তাপ আমার খাটের পাশে অনুভব করতে পারবো। আধ ঘন্টা কেটে গেল, তারপর 1 ঘন্টা কেটে গেল। আমি বিচলিত হয়ে একবার ফিসফিস করে কোকর নাম ধরে ডাকলাম, কিন্তু কোথায় নখের আঁচড়, কোথায় সেই পরিচিত ডাক, আর কোথায় বা মৃদু হাঁপ নিয়ে দাঁড়িয়ে পড়া। আমি মরিয়া হয়ে উঠলাম। কালকের রাতের স্মৃতি নির্মম মনে হতে লাগলো। এর চেয়ে একবারও না দেখা দিলে ভালো হতো। প্রবল কষ্ট হলে মানুষের আরতি সোচ্চার হয় না, নীরবে রক্তক্ষরণ হয়। 16 বছর আগে কাঁচা বয়সেও আমি কোনো দিন কোকর জন্য হাহাকার করিনি। আর আজ বুড়ো বয়সে মন বিদ্রোহ করে উঠছিল। কেন আরেকবার দেখা হবে না? কেন আরেকবার ছুঁতে পারবো না? কেন আর একবারটা বারবার হয়ে উঠতে পারবে না? মাথায় একটা ধন্ধ চলছিল। যা চাইছি তা যুক্তির ধার ধারে না, কিন্তু যাতে মানুষ খুশি হয়, সেই চিরস্থায়ী সুখ হাতের কাছে পাওয়ার সুযোগ থাকলে কেন এত যুক্তির ধার ধারব? আমি দরজা খুলে বাইরে এলাম। প্রায় 3-4 ঘন্টা একইভাবে কেটে গেছে। হাওয়ার বেগ খড়ো, গায়ে কাঁটার মতো ফুটছে। আমার হাওয়াই চটির তলায় ধুলো কিচকিচ করে উঠল। আকাশে একটাও তারা নেই। অপূর্ব নন্দীর কথা মনে পড়ল। নিখোঁজ হওয়ার কদিন আগে লোকটা নাকি দিনমানে ঘর থেকে বেরোনো বন্ধ করে দিয়েছিল। দুপুর আর রাতের খাবারের থালা ফেরত আসতো ঘর থেকে। ভাগ্যিস সেই সময় টুরিস্ট ছিল না, না হলে রাঘবানকে বিপদে পড়তে হতো। ও আক্ষেপ করে সে কথা শুনিয়েও ছিল আমাদের। বেশ কদিন এমন হয়েছে, দিন ফোটার অনেক আগে থেকে অপূর্ব ঘর ছেড়ে বাইরে বেরিয়ে যেত, আর আলো ফুটলে বিধ্বস্ত হয়ে বাড়ি ফিরত। কি খুঁজত অপূর্ব? আমারই মতো কাউকে? ঘরের ভেতরে একটা অদ্ভুত গন্ধ পেলাম। দুধ পচে দই হলে যেমন হয়। খাটের ওপর সাদা চাদর টান টান করে পাতা। বাইরে সবে দিনের আলো ফুটেছে। অন্ধকার ঘরে সেই আলো ঠিকরিয়ে আসছে বিছানা থেকে। ঘরের কোণগুলোকে আরও অন্ধকার লাগছে। আমি ভেতরে ঢুকে দরজাটা ভেজিয়ে দিলাম। ঘরের কোণায় শেষবারের মতো চোখ বোলালাম। পরিচিত অবয়ব, চকচকে চোখ, চেনা ডাক, গত রাতের অনুভূতি এত টাটকা যে এখনো বিশ্বাস হচ্ছে না। পৃথিবীতে সবকিছুরই মূল্য চোকাতে হয় এই ভেবে একটা দীর্ঘশ্বাস ফেলে বিছানায় শুলাম। আর তখনই কুঁই কুঁই ডাক শুনতে পেলাম। তড়াক করে লাফিয়ে উঠে বসলাম বিছানায়।
আমার মাথার পেছনে অন্য একটা শব্দ হলো। দমাস করে ঘরের দরজাটা খুলে দিয়েছে কেউ। সুপ্রতীক, দেবাঞ্জন 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 বিছানায় নেই। কি কি হয়েছে? প্রাণতোষদা আমার মুখ চোখের ভাব খেয়াল করেননি। আতঙ্কের ভঙ্গিতে বললেন, দেবাঞ্জন কোথায় গেল বুঝতে পারছি না। পরের 5 ঘন্টা বিশ্রী কাটল। রাঘবানকে ঘুম থেকে উঠিয়ে মার্লোজ এন্ডের পুরো এলাকা, গ্রাম, চৌমাথা, চার্চ সর্বত্র ঘুরে হাক্লান্ত হয়েও দেবাঞ্জনকে পাওয়া গেল না। ফোনে কোনো রিং হচ্ছিল না। 4-5 জন মোড়ল আমাদের সঙ্গে সঙ্গে থানা অবধি গেলেন। তবে খুব একটা লাভ হলো না। প্রাপ্তবয়স্ক কেউ নিখোঁজ হলে 12 ঘন্টা অপেক্ষা করাই নাকি দস্তুর। গা ছাড়া ভঙ্গিতে পুলিশ অফিসার জানালেন খোঁজ টোজ নিয়ে দেখবেন। বিপত্তির তখন যে কেবল শুরু তা জানতাম না। রিসোর্টে ফিরে জানলাম কোচি যাওয়ার একমাত্র ব্রিজটার একাংশ ভেঙে পড়েছে। মার্লোজ এন্ড প্রকৃত অর্থেই বিচ্ছিন্ন একটা দ্বীপ এখন। ঝমঝম করে বৃষ্টি হচ্ছে মাঝে মাঝেই, থামলেও আকাশের মুখ ভার। লনে দাঁড়িয়ে খাদের দিকে তাকিয়ে দেখতে পাচ্ছি সমুদ্র ফুঁসছে। সাদা ফেনার মতো ঢেউ পাথুরে সৈকতে ধাক্কা খেয়ে 2 মানুষ সমান উঁচুতে উঠে যাচ্ছে। রাঘবান এসে বলে গেছে লাইট হাউসের দিকে না যেতে। ঝড় জলের সময় ওদিকটা নাকি নিরাপদ নয়। 2 কাপ কফিও দিয়ে গেছে। কিন্তু আমি বা প্রাণতোষদা কেউই কাপ ছুঁয়ে পর্যন্ত দেখিনি। সকালের উদ্বেগ আর আতঙ্ক কাটিয়ে এখন আমাদের ওপর প্রবল বিস্ময় ভর করেছে। দেবাঞ্জন এভাবে হারিয়ে যাবে কেন? গতকাল অবধি যে যুক্তিতর্ক গল্প চালিয়ে গেছে, সে এভাবে রিসর্টের ঘর থেকে কাউকে কিছু না বলে চলে যাবে? অসম্ভব, অস্বাভাবিক। কিন্তু সব থেকে হাতের কাছে যে সম্ভাবনা, তাকে আমরা দুজনেই মনে মনে অস্বীকার করছিলাম। আকাশের দিকে তাকালাম। কালো চাপচাপ মেঘ নোংরা কয়লার বস্তার মতো ঝুলে আছে। হাওয়া চলছে না। এমনকি লনের ঘাসগুলোতেও কোনো নড়াচড়া নেই। লাইট হাউসটা এদিকে সরে এসেছে। প্রাণতোষদা আচমকা বলে উঠলেন কথাটা, এবং কথাটা বলার সময় ওর গলাটা এমনভাবে কেঁপে উঠল যে প্রথমে আমি বুঝতেই পারলাম না। কালকে রাতেও দেখেছি, এরকম এরকম ছিল না। প্রাণতোষদার দৃষ্টি অনুসরণ করে দক্ষিণ দিকে তাকালাম। একটা বাঁকানো লোহার শিক আর তার নিচে গোলচে গম্বুজের একটা ছোট্ট অংশ দেখা যাচ্ছে এখান থেকে। লাইট হাউসের মাথার একটা অংশ। কিন্তু ব্যাপার হচ্ছে, গতকাল কেন আশা ইস্তক ওদিকে তাকালে বড় বড় গাছ ছাড়া আর কিচ্ছু চোখে পড়েনি। আমার গলা দিয়ে ঢোক নামল। ঝড় জলে গাছের ডালটাল হয়তো ভেঙে গেছে, তাই এখান থেকে দেখা যাচ্ছে। আমি কথাটা শেষ করতে পারলাম না, কারণ প্রাণতোষদা ততক্ষণে আমার দিকে ঘুরে বসেছেন। চোখে চোখ মিলিয়ে তাকালেন একবার। উনি জানতেন আমি যা বলছি তা কতটা অসম্ভব। আজ ভোরেও দেবাঞ্জনকে খুঁজতে গিয়ে দেখে এসেছি, ওদিকে কোনো ডালপালা ভেঙে পড়েনি। আর ওটা? প্রাণতোষদা আঙুল দিয়ে আকাশের দিকে দেখালেন। দেখলাম সার দিয়ে পাখির দল লাইট হাউসের দিকে উড়ে আসছে। এখানে বসে মনে হচ্ছে সমুদ্র থেকে সদ্য উঠে এসে ঝাঁক বেঁধে লাইট হাউসের দিকে ছুটে আসছে। ঝড়ে টড়ে কোনো খাবার দাবার উড়ে এসেছে হয়তো, মাছ টাছ। আমি থেমে গেলাম, কারণ কোনো কিছুর জন্য এত জঘন্য ব্যাখ্যা দিতে লজ্জা লাগছিল আমার। প্রাণতোষদাকে দেখে ভয় লাগছিল। এত উতলা, এত সন্ত্রস্ত ওকে আগে কখনো দেখিনি। ভয় আমিও পাচ্ছিলাম,
কিন্তু স্বীকার করতে বাঁধো বাঁধো লাগছিল। তুই সত্যি বলছিস যে এগুলো কেন হচ্ছে তুই কিছু জানিস না? মিথ্যে বলবো কেন? সেদিন লাইট হাউসটার সামনে যখন গেছিলাম একটা চশমা কুড়িয়ে পেয়েছিলাম। চশমার ডান্ডিতে SB খোদাই করা। SB অপটিক্যাল আমাদের পাড়ার দোকান ছিল। 80-র দশকের শেষ দিকে বন্ধ হয়ে যায়। বাবার লাস্ট চশমাটা ওখানকার। প্রাণতোষ তার গলা ধরে এলো। আমি জানতাম ওর বাবা এক ভয়াবহ বাস অ্যাক্সিডেন্টে মারা যান। সেই সময় উনি ভোপালে থাকতেন। বাড়ি এসে পৌঁছনোর আগেই সব শেষ হয়ে গিয়েছিল। দেহ দাহ করার সুযোগ পর্যন্ত পাননি। এমনভাবে থেতলে গিয়েছিল শরীর যে ময়না হওয়ার পর পুড়িয়ে দিতে হয়। আমি বাবাকে শেষ দেখা দেখিনি। তা নিয়ে মনে একটা অসম্ভব যন্ত্রণা ছিল। সেদিন চশমাটা দেখে এত অবাক লেগেছিল, মনে হলো চশমাটা কিভাবে এলো এখানে। তাহলে বাবা কি কখনো এখানে এসেছিলেন? একবার তুলে নিয়ে হাতে ধরার জন্য মন উতলা হয়ে উঠেছিল, কিন্তু কিন্তু শেষ অবধি আর তা করিনি। কেন? একবার তুলে দেখতে পারতেন তো। আমার পকেটে কোকোর কলার বেল্ট তখনও রাখাই ছিল। আমি জানি কত দামি জিনিস ওটা, কত ভাগ্য করলে ফের আর একবার সুযোগ পাওয়া যায়। বোকার মতো কথা বলিস না। ঠিক এই ভয়টাই পাচ্ছিলাম। প্রতিটা শিকার এভাবেই বেছে নেয় ওরা, একইভাবে লোভ দেখিয়ে। আমাদের জীবনে ঢুকে পড়ার এটাই একমাত্র সুযোগ। তুই কি তুলে এনেছিস সেদিন? কে ঢুকে পড়বে? কি সব বলছেন? যদি বলতে না পারিস চুপ করে থাক সুপ্রতীক। সত্যিকে যত অস্বীকার করবি তত সামনের সময় যোঝার ক্ষমতা চলে যাবে। আমি প্রাণতোষতার দিকে তাকালাম। একজন প্রাজ্ঞ মানুষ যাকে কখনো অশ্রদ্ধা করিনি, তার প্রতি অক্ষম রাগ হচ্ছিল। এতদিন ধরে উনি কি আমায় অনুসরণ করে চলেছেন নাকি? আমার প্রতিটা হাবভাব গোপনে জরিপ করেছেন? আমি বললাম, কিসের সত্যি? কার ঢুকে পড়ার কথা বলছেন আপনি? হ্যাঁ, ভূত? অপদেবতা? তার থেকেও বড় কিছু, এমন কিছু যা প্রথমে আমাদের মনকে গ্রাস করে, তারপর শরীরকে ছিবড়ে করে দেয়। আমার বন্ধুর গল্পটা তোকে পুরোটা বলা হয়নি। জেলখানাটা নিয়ে নানা তত্ত্ব আছে। তার মধ্যে একটা হলো প্রবল ঝড় আর জলোচ্ছ্বাসে জেলখানা ভেঙে সমুদ্রে তলিয়ে যায়। যেদিন এই ঘটনা ঘটে তার আগের দিনই পর্তুগিজ আর ওলন্দাজদের যুদ্ধবিরতির চুক্তি হয়েছিল। যুদ্ধবন্দীরা মুক্তি পাবেন এই মর্মে কথা হয়েছিল। মাত্র 16-17 ঘন্টার মধ্যে দুর্যোগে গোটাটা পাল্টে যায়। আমি নির্বাক দৃষ্টিতে প্রাণতোষতার দিকে তাকালাম। উনি লাইট হাউসের দিকে তাকিয়ে আছেন। সেটার মাথা ভাঙা শিকে পাখি এসে বসেছে, ডানা ঝাপটাচ্ছে। আরও কাতারে কাতারে পাখি উড়ে আসছে ওটার দিকে। লাইট হাউসটা জেগে উঠছে সুপ্রতীক, সঙ্গে এই গোটা দ্বীপ। পর্তুগিজ আর ওলন্দাজদের 700 বছর আগের সংঘর্ষে যারা বন্দী হয়েছিল তারা কোনোদিন এ দ্বীপ ছাড়তে পারেনি। মৃত্যুর আগের রাত অবধি ওরা প্রিয়জনের সঙ্গে দেখা হওয়ার স্বপ্ন নিয়ে ঘুমোতে গেছে, অথচ সেই ভোর ওরা কোনোদিন আর দেখেইনি। তোর মনে হয় আমাদের ওরা এত সহজে যেতে দেবে? এখানে এত ভয় পেলে গ্রামের দিকে চলে গেলেই তো হয়। পালিয়ে পরিত্রাণ পাওয়া যাবে। এ জিনিস সে জিনিস নয় সুপ্রতীক। যেখানে গিয়ে উঠবি সেখানেও একে বয়ে নিয়ে যাবি। আবার তাকে অস্বীকার করে তুই দুঃসাহস দেখাবি, তাও হতে দেবে না। মুথাই দুঃসাহস দেখিয়েছিল, হাতে হাতে পরিণাম পেয়েছে। রাঘমানকে একবার ডাকি, কফিটা জুড়িয়ে গেল। লাভ নেই, বেগতিক দেখে ও অনেকক্ষণ আগেই পালিয়েছে। তোর কি মনে হয় আমাদের মতো আগন্তুকের চোখে যা পড়েছে তা ওর পড়েনি?
আমি চমকে ঘুরে পেছনে তাকালাম। সার্ভেন্ট কোয়ার্টার, কিচেন, ডাইনিং, হা হা করছে, সব ফাঁকা। রাঘবনের সাইকেলটাও নেই। জীবনের এপার আর ওপারের মধ্যে একটা সূক্ষ্ম রেখা থাকে সুপ্রতীক, তা লঙ্ঘন করতে হয় না, প্রবল লোভ হলেও না। প্রাণতোষদা আমার পিঠে হাত রেখে কথাটা বললেন। আমি চোখ নামিয়ে নিলাম। রাঘবন কাল রাতে অপূর্ব নন্দীর কথা বলছিল। হারিয়ে যাওয়ার কদিন আগে ও সমুদ্রের পাড় থেকে কিছু একটা কুড়িয়ে এনেছিল, ওর অতীতের সঙ্গে জড়িত কিছু একটা জিনিস। অপূর্ব ওর এক ছোট বোনের কথা বলেছিল রাঘবনকে। শৈশবে সে মারা যায়। কুড়িয়ে আনার জিনিসটা কি সেটা রাঘবন জানে না, কিন্তু বিশ্বাস করে অপূর্ব ওটা কুড়িয়ে না আনলে এভাবে হারাতো না। প্রাণতোষদার কথায় আমার হঠাৎ শীত করে উঠল। ওর কথা যদি সত্যি হয়, কোকোকে কামনা করে আমি আমার একার নয়, সবার বিপদ ডেকে এনেছি। এখন কি হবে জিজ্ঞেস করতে লজ্জা আর শঙ্কা দুই লাগছিল, কিন্তু প্রাণতোষদা নিজেই বললেন, এখন একটাই উপায়, যতটা সম্ভব নিজেকে নিষ্ক্রিয় রাখা, নিজেকে তুচ্ছ করে রাখা, সঙ্গে সঙ্গে জুড়ে থাকা। যদিও বিপদ থেকে বাঁচব বলে মনে হচ্ছে না। আমার হাতে পায়ে কাঁটা দিচ্ছিল। প্রাণতোষদাকে ধরে অসহায় চোখে তাকালাম। উনি আমার হাতের ওপর চাপ দিয়ে বললেন, যা হয়ে গেছে হয়ে গেছে। দেবাঞ্জনকে ছেড়ে আমি এখান থেকে ফিরব না। চারপাশে যা দেখবি চেষ্টা করবি সেগুলো নিয়ে না ভাবতে। মনের জোর থাকবে। আপাতত চল চল, দুপুরের রান্না চাপাই। লনের ঘাসগুলোতে এক ফোঁটা হাওয়ার দোলা নেই, আড়ষ্ট হয়ে আছে। সমুদ্রের দিকে তাকিয়ে দেখলাম এত কালচে আগে কখনো লাগেনি। এই সমুদ্রকেই কি অন্যত্র অমন ভুবনমোহিনী নীল দেখি? প্রাণতোষদা যে পরিণতির কথা বলছেন তার থেকে বাঁচার উপায় কি, নাকি কিছু নেই? লাইট হাউসের দিকে পাখিদের বিচরণ কমছিল না। আশ্চর্য হয়ে খেয়াল করলাম, এত পাখি অথচ একটা ডাক নেই। অ্যানিমেটেড ছবির মতো নড়াচড়া করছে ওরা। তার বদলে একটা হুম হুম শব্দ উঠে আসছে, মৃদু কিন্তু ছন্দময়, হার্টবিটের মতো নির্দিষ্ট সময় অন্তর। কোথা থেকে আসছে শব্দটা? সমুদ্র, মাটি, নাকি অন্য কোথাও? চারিদিকে তাকালাম। ভয়ে আর আশঙ্কায় আমার চোখে জল চলে এলো। বিকেল 3টে অবধি আমি আর প্রাণতোষদা রান্না করলাম। বাইরে আবহাওয়া বদলালো না। রান্নার মাঝে মাঝে জানালা দিয়ে বাইরে তাকাচ্ছিলাম। রান্নাঘরের জানালা বেয়ে দুটো টিকটিকি ওঠানামা করছিল। তাদের কাচের পুঁতির মতো স্থির চোখ দেখে বাইরে অপেক্ষমান বিপদের কথা মনে পড়ছিল। প্রাণতোষদা আনমনে কাজ করতে করতে থমকে যাচ্ছিলেন। আমার দিকে তাকিয়ে বললেন, শব্দটা নাকি এখন রান্নাঘর থেকেও শোনা যাচ্ছে। কান খাড়া করলাম। ঠিকই তো, হুম হুম শব্দটা সত্যিই বেড়েছিল। একটানা ঘ্যান ঘ্যানে। হাওয়া নেই, অথচ শব্দ আসছে। কি করে কে জানে। আমার নার্ভাস লাগছিল। একবার মনে হলো লাইট হাউসের 3 রক্ষী অন্তর্হিত হয়েছেন, এ তাদের হাহাকার। আর একবার মনে হলো মার্লোর আশেপাশে যত জাহাজ সমুদ্রে ডুবেছে, এই কান্না তাদের। আবার পরক্ষণেই মনে হচ্ছে পায়ে শিকল, হাতে বেড়ি পড়ে যারা ঘুমের মধ্যে সলিল সমাধি পেয়েছিলেন, এ তাদের ভয়ানক রোষ ছাড়া আর কিচ্ছু না। প্রাণতোষদা এর মধ্যেই মন শক্ত করে স্নান করে এলেন। আমি মাথায় হাত দিয়ে রান্নাঘরেই বসেছিলাম। উনি ফিরে এসে ভাত বাড়ার প্রস্তুতি করলেন। থালা, গ্লাস সবকিছু গুছিয়ে নিলেন। ভাতের হাঁড়ি টেবিলে আনতে ওর গলা থেকে
একটা অদ্ভুত আওয়াজ বেরিয়ে এলো। আমি প্রায় লাফ দিয়ে ওর পাশে গিয়ে দাঁড়ালাম। অ্যালুমিনিয়ামের হাঁড়িতে ধবধবে সাদা চালের ভাত ফ্যান গালিয়ে নামিয়েছিলাম। এখন হাঁড়ির ভেতর সে ভাত পুড়ে ঝামা হয়ে গেছে। গ্যাস চালানো ছিল নাকি? প্রাণতোষদা এক কড়াই চিকেনের ঝোলের ঢাকনা সরিয়ে বললেন। না, যে দেখলাম চিকেনের ঝোল টেনে গিয়ে কয়েকটা মাত্র হাড় পড়ে আছে কড়াইতে, যার গায়ে মাংসের চিহ্ন মাত্র নেই। প্রাণতোষদা বড় করে একটা নিঃশ্বাস নিলেন, যেন আরো বড় কোনো বিপদের জন্য নিজেকে প্রস্তুত করছেন। আমার হাত ধরে বললেন, যেটুকু শুকনো খাবার আছে, যতটুকু জল আছে গুছিয়ে নে। একটা ঘরে নিজেদের আটকে রাখবো, বাইরে বেরোবো না। এই বিপদের যা সব বাইরে। কাল সকালেও যদি দেবাঞ্জনের খোঁজ না পাই, তবে তবে জানি না কি করব। আমি প্রাণতোষদার কথা মতো জিনিসপত্র গুছিয়ে ওদের ঘরে নিয়ে এলাম। বাইরে দেখলাম আকাশের গায়ে থলো থলো মেঘ, আকারে অস্বাভাবিক বড় লাগছে। মন দিয়ে তাকালে ওদের মধ্যে একটা ঘূর্ণি দেখা যায়, অবিকল জোসেফের খাতায় যেমন দেখেছিলাম। বিপদটা ঠিক কত ঘন্টা পরে এলো জানি না। বিকেল 5টার পর সেই যে ঘরে ঢুকেছি আর বেরোয়নি। প্রাণতোষদা নানান অসংলগ্ন কথা বলে সময় কাটাচ্ছিলেন, আর আমি হুঁহা করে তার উত্তর দিচ্ছিলাম। ঘরের ভেতরে ঢোকার পর বুকের ধুকপুকানি সংযত হয়েছিল। দেবাঞ্জনের ব্যাগ ঘেঁটে কটা চকলেট বেরোলো, আর কলকাতায় কেনা কয়েকটা ম্যাগাজিন। পৃথিবীর ওই প্রান্তটায় আর কি কোনোদিন ফিরতে পারবো? দেবাঞ্জনের নাম্বারে ফোন করার আর কোনো সম্ভাবনা ছিল না। আমাদের দুজনের কারোর মোবাইলে কোনো টাওয়ার নেই। মারলোতে বিকেল থেকে সন্ধে হতে সময় লাগলো কয়েক মিনিট। দুজনের মধ্যিখানে অন্ধকারের দেওয়াল উঠে গেছে, মানে সন্ধে হয়েছে। গত রাতে একেবারেই ঘুম হয়নি, শরীর ছেড়ে দিয়েছিল। এক প্যাকেট বিস্কুট আর জল খেয়ে আমি বিছানায় টান টান হলাম। মাথা এমন অবশ হলো যে কোনো বিপদের অনুভূতি পুরোপুরি মুছে গেল। ঘুম ভাঙল একটা চিনচিন শব্দে। একটা ধাতব পাত খুব ধীরে ধীরে কাঁপলে যেমন হয়, শব্দটা তেমনই। মস্তিষ্ক ধাতস্থ হতে বুঝতে পারলাম রড আয়রনের খাটের ফাঁপা রডগুলো কাঁপছে। কি জন্যে কাঁপছে বুঝতে পারলাম না। আবহাওয়ায় পারদ যেন কয়েক ডিগ্রি কমে গেছে। আকাশে হলদেটে রঙের আলো। তবে কি আবার সকাল হলো? পাশে তাকিয়ে দেখি প্রাণতোষদা খাটের ওপর উঠে বসে আছেন। ভয়ার্ত চোখে তাকিয়ে আছেন বাইরের দিকে। আমি মোবাইল দেখলাম, সময়টা দেখাচ্ছে 3 o'clock, মানে দুপুর 3টে বাজে। তার মানে কি 24 ঘন্টার কাছাকাছি ঘুমিয়েছি নাকি? খানিকক্ষণের মধ্যেই ভুল ভাঙল AM লেখা শব্দটা দেখে। ভোর 3টের সময় এমন মরা চৈত্রের আলোয় মার্লোজ এন্ড ভেসে যাচ্ছে। শব্দটা আবার হচ্ছিল জানিস, এবার আগের থেকে আরো জোরে। বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না, নিজেই শুনতে পেলাম। দুপুরে যা শুনেছি তার থেকেও আরো তীব্র। একবার মনে হলো সুদূর পাতাল থেকে উঠে আসছে, আর একবার মনে হলো বন্ধ জানালার পাল্লার ফাঁক দিয়ে ঢুকে আসছে ঘরে। আমার পায়ের পাতা মাটিতে ঠেকেছিল, মাটি কেঁপে উঠছে, আর সেই সঙ্গে কাঁপছে ঘরের আসবাবপত্র, দেওয়ালে লাগানো ছবির শৌখিন ফ্রেম। ঘরটা কেমন ছোট হয়ে আসছে না? আমি চমকে তাকিয়ে দেখলাম ওর খাটটা আমার খাটের আধ হাত দূরে, মাঝে চলাচলের জায়গাও নেই।
হাতটা সরে এলো কিভাবে? প্রাণতোষতা উত্তর দিলেন না, শুধু আঙুল দিয়ে ওর পেছন দিকে দেখালেন। শুধু খাট নয়, ঘরের দেওয়ালও আমার খাটের দিকে সরে আসছে। এতক্ষণে লক্ষ্য করলাম ঘরে ঢোকার দরজা ছিল প্রায় 100 কদম দূরে, এখন তা একেবারে হাতের নাগালে চলে এসেছে। বিপদটা এইভাবে আসবে বুঝতে পারিনি রে। প্রাণতোষতার কথা শেষ হতে পারল না। বুকের ওপর একটা চাপ অনুভব করলাম, যেন কেউ খুব জোরে বুকের ওপর উঠে বসেছে। বাতাসের চাপ কয়েক গুণ বেড়ে গেছে কেন জানি না। আমার মনে হলো সবকটা দেওয়াল আমার দিকে এগিয়ে আসছে। সুপ্রতীক, কুইক কুইক! প্রাণতোষতা বাইরের দরজার দিকে দেখালেন। আমরা দুজনে দরজা ঠেলে বাইরে বেরোলাম। সঙ্গে সঙ্গে অব্যর্থ শিকারীর মতো একটা শব্দের ঢেউ আমাদের ওপর ঝাঁপিয়ে পড়ল। তাকে বর্ণনা করার মতো কাছাকাছি প্রতিশব্দ আমার কাছে নেই। বহু বছর আগে পাহাড়ি মনাস্ট্রিতে লামা ডান্সের ঢাক বাজতে শুনেছিলাম। অনেকগুলো ঢাক একসঙ্গে বেজে উঠে পাহাড়ে পাহাড়ে কাঁপুনি লাগায়। অনেক ঢাকের মিলিত শব্দের সঙ্গে বহুজনের বুক ফাটা হাহাকার জুড়লে যেমন হয়, বাইরের শব্দটা তেমনই। আমি দেখলাম বাইরের পৃথিবী কুঁচকে ছোট হয়ে আসছে। লন ভরা ঘাস দুমড়ে মুচড়ে উপড়ে এসেছে। খাদের ধারের রেলিং টপকালে সমুদ্র কালো ঘোলাটে জল ভরা বাটির মতো টুপটাপ ভরা দিগন্তের কাছে আকাশ ছুঁয়ে অবতল হয়ে আছে। সূর্য চাঁদ কিচ্ছু নেই আকাশে, শুধু সেপিয়া আলোয় লাইট হাউসটাকে মনে হচ্ছে হাত বাড়ালেই ছুঁতে পারব। এত বড় ছড়ানো জায়গার মার্লোজ এন্ড ঝুলনের খেলনা বাড়ির মতো লাগছিল। আঙুল দিয়ে ঠেলে দিলেই কটেজগুলো একটার গায়ে আরেকটা উঠে আসবে। প্রাণতোষতা আমার পেছন পেছন আসছিলেন। বয়সের কারণে তাড়াতাড়ি চলতে কষ্ট হচ্ছিল তার। অবশ্য আমরা নিজেরাও জানতাম না কোথায় চলেছি বা কোথায় পালাবো। হঠাৎ প্রাণতোষতার মুখের দিকে চোখ পড়ল। আকাশের দিকে তাকিয়ে ছাইয়ের মতো সাদা হয়ে গেছে। হঠাৎ বলে উঠলেন, আর উপায় নেই বুঝলি, আর উপায় নেই, আর উপায় নেই। লাইট হাউসের মাথা থেকে উঠে আসছিল দৃশ্যটা। পিচ কালো রং আকাশের বুকে মিশছে। মেঘ নাকি আকাশ জোড়া কালো ভারী পর্দা, নাকি কালো সমুদ্রটাই উল্টে আকাশ দেখছি। মুহূর্তে মাথার ওপর কালো রং ছেয়ে গেল, আর তখনই বুঝলাম হাড় কাঁপিয়ে দেওয়া শব্দটা মাটি নয়, জল নয়, আসছে আমাদের মাথার ওপর থেকে। প্রাণতোষতা আঙুল তুলে দেখালেন, শুধু কিছু বলতে পারলেন না। মাথার উপর আকাশ দ্রুত আমাদের দিকে নেমে আসছিল। কানে তালা দেওয়া শব্দের সঙ্গে অদ্ভুত একটা টান অনুভব করলাম। আমার চারপাশে লনের ঘাস, ছেঁড়া কাগজ, বাতিল প্লাস্টিক ঘূর্ণির মতো আকাশের দিকে উঠতে শুরু করলো। এক মুহূর্তের জন্য তাকে দেখতে পেলাম। দুহাত বাড়িয়ে ফুঁসছে। কোনো স্পষ্ট অবয়ব নয়, গোটা আকাশই যেন সে। হাজার বন্দির দীর্ঘশ্বাস মিশে গিয়ে একটা বিকট বিপুল চেহারা। আমার ওপর সে তার টান বাড়াচ্ছিল। আশেপাশে কোনো কিছু আঁকড়ে ধরার নেই। প্রাণতোষতা শুকনো পাতার মতো কাঁপছেন। সমস্ত শরীরের ওপর অসহ্য চাপ লাগছিল। আমার হাতটা পকেটে গিয়ে ঠেকল। পকেটে সেই কলার বেল্ট। এত কিছুর মধ্যে ওটার কথা সম্পূর্ণ ভুলেই গেছি। কাউকে এটার কথা এখনো অবধি বলিনি। কি তুলে এনেছি, কখন তুলে এনেছি, নিজেই যেন আজ জানি না। লজ্জায় ঘেন্নায় মরে যাওয়ার আগের মুহূর্তে জিনিসটাকে বের করে ছুঁড়ে মারলাম। একটা সাদা তুলোর বল আমার চোখের সামনে লাফিয়ে ছিন্ন ভিন্ন হয়ে গেল যেন। ভয়ে পাথর হয়ে দেখলাম কোকোর সাদা লোমলা শরীরটা থেতলে গেছে চাকার চাপে।
জিভ আর দাঁত বেরিয়ে ওর যে চেহারাটা দেখতে পেলাম সেটা সুন্দর নয়, ভয়াবহ কুৎসিত। তাতে স্মৃতির কোনো মেদুরতা নেই, আছে মৃত্যুর চূড়ান্ত ভায়োলেন্স। ছবিটা আমার এইভাবে দেখা ভবিতব্য ছিল। স্মৃতি থেকে কাউকে ফেরত পেতে চাওয়ার দাম এই। একটা তীব্র যন্ত্রণা ছুরির মতো আমার শরীরকে ফালা ফালা করে দিল, আর গোটা পৃথিবীটা দপ করে নিভে গেল। অনেক পরে দেবাঞ্জনের কাছে শুনেছিলাম আমাকে আর প্রাণতোষদাকে ও অজ্ঞান অবস্থায় উদ্ধার করেছিল। আমরা দুজনে কেন যে ওভাবে ঘাসের ওপর শুয়েছিলাম তার কোনো ব্যাখ্যা আমি ওকে দিতে পারিনি। প্রাণতোষদাও সেই চেষ্টা করেননি, বরং ওকে দেখে মনে হয়েছিল আদৌ যে কিছু হয়েছে সেটাই উনি বেমালুম ভুলে গেছেন। জ্ঞান ফেরার পর সবকিছু স্বাভাবিক লাগছিল। লাইট হাউসটাকেও আর লন থেকে দেখতে পাইনি। দেবাঞ্জন কানের কাছে এক নাগাড়ে বকবক করছিল। কোচিতে যাওয়ার জন্য প্রাণতোষদা তাড়া দেওয়ায় ও গাড়ির ড্রাইভারকে ফোন করেছিল। সে যেতে পারবে না জানা নয়, ও ভোরবেলা পায়ে হেঁটে গ্রামের দিকে অন্য ড্রাইভারের খোঁজে যায়। দোকানপাট সব বন্ধ ছিল। রাস্তা থেকে একটা গাড়িতে লিফট নিয়ে গাড়ির ব্যবস্থা করতে কোচির দিকে গেছিল। ভেবেছিল একেবারে গাড়ি নিয়ে রিসর্টে ফিরে আসবে। এরই মধ্যে ব্রিজ ভেঙে পড়ে, কাজেই ও আটকে যায়, আর ফোনটাও চার্জের অভাবে সুইচড অফ হয়ে গিয়েছিল। কাজেই যোগাযোগের চেষ্টা করে ও পেরে ওঠেনি। আমি এখন সুস্থ, তবে মার্লোজ এন্ডের কথা মনে পড়লে অসুস্থ লাগে। প্রাণতোষদার কথা মনে পড়ে। উনি বলেছিলেন ওসব নিয়ে ভাবিস না, তবু আমি ভাবি। বাজে আর্টিস্টের মতো খবরের কাগজে, হিসেবের খাতায়, ডায়েরিতে ছবি আঁকি। পৃথিবীর বুকে আকাশ ভেঙে পড়ার ছবি। এতক্ষণ আপনি শুনছিলেন পিয়া সরকারের কাহিনী মার্লোজ এন্ড, অনলি অন রেডিও মিলন অডিও স্টোরি। গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, এবং আরও নতুন নতুন গল্প শোনার জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল রেডিও মিলন অডিও স্টোরি। আগামী সপ্তাহে আরও একটি নতুন গল্প নিয়ে হাজির হব আমরা। শুনতে থাকুন রেডিও মিলন অডিও স্টোরি।